করেছো অবশ্যই অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? আমাকে প্রথমে একটু বলে দাও যে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমি চলে আসি এখন। তো আমাদের রুটস এডু থেকে আমরা তোমাদের জন্য যে 60 ডেজ শিওর এ প্লাস কোর্সটা লঞ্চ করতেছি, তো এইটার মূল উদ্দেশ্য কি, তোমরা যেন এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারো। তো এখন আমি যেটা বলবো, দেখো আমাদের যে রুটস এডু অ্যাপটা তোমরা ইতোমধ্যে অনেকেই জানো, গতকালকে আমরা যে অ্যানাউন্সমেন্ট যে ব্যবস্থাটা করেছিলাম তোমাদের জন্য, তোমরা সেখানে অনেকেই জানতে পেরেছো যে রুটস এডুর অ্যাপটার মাধ্যমে তোমরা এই যে পেইড কোর্স যেটা যে সাবস্ক্রিপশনটা তোমরা যদি কেনো, তাহলে তোমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যে এমসিকিউ সিকিউ এবং বিভিন্ন সলিউশন থাকবে সেগুলো পেয়ে যাবে। তো দেখো এগুলো হচ্ছে তোমার, আমি মনে করি যে তোমরা যদি এই সাবস্ক্রিপশনটা কিনতে পারো তাহলে তোমাদের অনেক লাভ হবে। প্রথমে একটা কথা যেটা বলে নেই, আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোনো একটা জায়গায় গেলাম, বার্গার খেলাম বা কাচ্চি খেলাম, তো সেখানে দেখা যায় আমাদের কিন্তু আলটিমেটলি 250-300 বা কখনো কখনো আমার 400-500 টাকা চলেই যায়, ঠিক আছে? তো যেখানে আমার দেখা যাচ্ছে যে সেটা আমার কোনো একটা এক বেলার জন্য দেখা যায় আমার তৃপ্তি মেটাচ্ছে, এক বেলার জন্য আমি খাইলাম, আমার ক্ষুধা মিটলো, শেষ, একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম, মজা নিলাম, শেষ, ঠিক আছে? আবার কি হয়, দেখা যায় যে আমরা ইদানিং যারা আসলে একটু গেম ফ্রিক বলা হয়, তোমাদের মধ্যে অনেকে হয়তো গেমস টেমস খেলো, যেমন পাবজি, ফ্রি ফায়ার, এগুলোতে অনেকে কি করে, ডায়মন্ড কিনে, ঠিক আছে, ইউসি কেনে, এগুলো কেনার ক্ষেত্রে দেখা যায় যে অনেক টাকা চলে যায়, আলটিমেটলি কিন্তু এগুলো তোমাকে কোনো ক্ষেত্রে কোনো লাভ দিচ্ছে না। সো আমি মনে করি তুমি যদি আমাদের এই যে 60 ডেজ শিওর এ প্লাস এই কোর্সটা যদি তুমি কেনো, আলটিমেটলি তুমি দেখবা কি, যখন তুমি এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে পারবা, তুমি নিজেই এটাতে অনেক বেশি হ্যাপি হবা, তোমার ফ্যামিলি বলো, তোমার আত্মীয় স্বজন বলো, প্রত্যেকেই দেখবা অনেক হ্যাপি হচ্ছে, ঠিক আছে? আসলে তোমাদের যেন সুবিধা হয়, তোমরা যেন এইচএসসিতে খুব ভালো একটা ফলাফল করতে পারো, সেই জন্যই আমাদের এই কোর্সটা লঞ্চ করা। আর এই কোর্সটা সম্পর্কে যদি আরেকটু ডিটেলস বলি, যে তোমরা 50টা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, 50টা লেকচার শিট পাচ্ছ, এ বাদেও তোমরা পাচ্ছ হচ্ছে 24 আওয়ার সলভিংয়ের বিষয়গুলো, ডাউট সলভিংয়ের বিষয় পাচ্ছ এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। এবং শুধু তাই না, তোমরা দেখো আলটিমেটলি তোমরা একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনের মধ্যে আবদ্ধ, যেহেতু একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনের মধ্যে তোমরা আবদ্ধ, তোমরা জানো না যে আসলে বাংলাদেশের কত জায়গায় কত জন আছে, কে কত ভালো স্টুডেন্ট আছে, আমরা কিন্তু সেটা জানি না। আমরা আমার নির্দিষ্ট ইনস্টিটিউশনে যে ভালো রেজাল্ট করে বা ভালো কিছু করে আমরা সেটাই জানি আর কি। তো তোমরা দেখতে পারবা কি, যেহেতু এখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন পরীক্ষা দিতে পারবে, তো তোমরা তোমাদের নিজেদের যে ক্যাপাবিলিটি, তোমাদের নিজেদের অর্জনটা তোমরা জাজ করতে পারবে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে যেন তোমার বন্ধুরা আমার আজকের এই লাইভ ক্লাসটা দেখতে পারে, এটাতে তোমরাই উপকৃত হবে। এবং অবশ্যই অবশ্যই তোমরা মেনশন করবা নিজেদের নাম, নিজেদের ইনস্টিটিউশন এবং কোন কোন জেলা থেকে বলতেছো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দিবে আজকের রুটস থেকে এই লাইভটা লঞ্চ করা হয়েছে। তো আমি অবশ্যই তোমরা যারা জয়েন করেছো, আমি প্রত্যেকের নামটা পড়বো, ঠিক আছে? তো আমি প্রথমেই চলে যাচ্ছি দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আজকের যে আমার টপিকটা অবচয়। তো আমরা অবচয় নিয়ে কি জানি, স্থায়ী সম্পত্তির ব্যয় তার জীবনকালের মধ্যে বন্টনের যে প্রক্রিয়া, তাকেই আমরা বলতেছি অবচয়। তো এখন আমরা চলে আসি অবজেক্টিভে। আজকের ক্লাসটা মূলত আমি সাজিয়েছি অবজেক্টিভ নিয়ে, কারণ তোমাদের অবচয়ের ক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউতে অনেকের অনেক প্রবলেম থেকে থাকে, এমসিকিউগুলোতে আমরা বুঝি না যে কিভাবে এমসিকিউগুলো সলভ করতে হবে বা কিভাবে কোন জিনিসটা হয়। তো আমি মনে করি আমি তোমার আজকে এবং কালকের যে ক্লাসটা সাজিয়েছি অবচয় নিয়ে, এখানে যতগুলো অবজেক্টিভ আছে আমি শিওর একদম তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইচএসসিতে এর বাইরে কোনো ধরনের কোনো অবজেক্টিভ আসবে না। সো প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আমরা চলে আসি প্রথম কোশ্চেনটাতে, অবচয় ড্যাশের একটি প্রক্রিয়া। আমি তোমাদেরকে সংজ্ঞায় বলেছি যে স্থায়ী সম্পত্তির ব্যয় তার জীবনকালের মধ্যে বন্টন করাকে বলা হচ্ছে অবচয়।
তো এই যে ব্যয় বন্টন প্রক্রিয়া, তোমরা বুঝে যাচ্ছ যে অবচয় একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। তেমনি যেমন অবচয় একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, এটার আরও কিছু নাম আছে, ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, অর্জন মূল্য বন্টন প্রক্রিয়া। তো আমরা সহজেই বুঝে যাচ্ছি যে অবচয় একটা কি প্রক্রিয়া, অবচয় একটা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। আমরা আশা করি তো অবজেক্টিভটা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব সেকেন্ড অবজেক্টিভে। দেখো বলা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়। এই ক্ষেত্রে আমি একটু জেনে নেব যে আমাদের অবচয় কি করা হয়, স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়। আরও দুইটা বিষয় জানব। আমাদের অস্পর্শনীয় সম্পত্তির উপর যে জিনিসটা ধার্য করা হয়, অর্থাৎ এইটার যে ব্যয় বন্টন প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে অবলোপন। অবলোপন। তোমাদের অনেক ক্ষেত্রে এই কনফিউশনটা থাকে যে ভাইয়া আমরা তো অবচয় সম্পর্কে জানি, এক্ষেত্রে অবলোপনটা কি বা শূন্যীকরণটা কি। তো আমি সেই জিনিসটাই একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই অস্পর্শনীয় সম্পত্তির যে ব্যয় বন্টন প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অবলোপন। এখন আরেকটা টার্ম কি আসতেছে, শূন্যীকরণ। তাহলে শূন্যীকরণটা কি? দেখো, শূন্যীকরণটা হচ্ছে আমাদের কিছু প্রাকৃতিক সম্পত্তি থাকে, আমাদের কিছু প্রাকৃতিক সম্পত্তি আছে। তো এই প্রাকৃতিক যে সম্পত্তিগুলা, এইটার যে ব্যয় বন্টন প্রক্রিয়া, এইটার নাম হচ্ছে শূন্যীকরণ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অবচয়। অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে অবলোপন। এবং প্রাকৃতিক সম্পত্তির যে ব্যয় বন্টন প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে শূন্যীকরণ। তো আলটিমেটলি এই যে আমাদের এই কোশ্চেনটার আনসার তাহলে কি দাঁড়াচ্ছে, স্থায়ী সম্পত্তি। তো তোমরা আমার সাথে সাথে সলভ করবে সেটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, আমার সাথে সাথে সলভ করবে। অবশ্যই তোমরা নিজেরা যারা পারো অবজেক্টিভগুলো, তোমরা না কমেন্ট বক্সে অবজেক্টিভগুলোর আনসার দেওয়ার চেষ্টা করো। আমি না তোমাদেরকে কিছু সময় দিব, প্রত্যেকটা কোশ্চেন বলার পর আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে টাইম দিব। ওই 10 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিব। আচ্ছা যাই হোক, আমি একটু কমেন্ট বক্সে চলে আসছি, কারা তোমরা কোথা থেকে জয়েন করেছো। আরিয়ান রাব্বি লিখেছে চাঁদপুর থেকে বলছি ভাইয়া আমি। আলো লিখেছে হাই আমি আলো, পাবনা থেকে বলছি। রফিকুল ইসলাম তাসিন মেনশন করেছে তার এক ফ্রেন্ডকে। রাহাত ইসলাম লিখেছে হচ্ছে টাঙ্গাইল থেকে, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ। আলিফা ইফাত লিখেছে গাজীপুর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে। আশিকুর রহমান সিরাজগঞ্জ ইসলামিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। আলো আলহেরা একাডেমিক বেড়া থেকে। অন্তপল হচ্ছে মেনশন করেছে। যাই হোক, তোমরা অনেকে অনেক কমেন্ট করে ফেলেছো অলরেডি। তো আমি সবগুলো কমেন্টই পড়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তী অবজেক্টিভটাতে চলে যাচ্ছি। পরবর্তী অবজেক্টিভটা তোমরা দেখো, অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না। তোমরা চট করে একটু চেষ্টা করো তো যে এটার উত্তরটা কি হতে পারে। তোমরা একটু চেষ্টা করো এই উত্তরটা কি হতে পারে। আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা 10 সেকেন্ডে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এটার উত্তরটা কি হতে পারে। তোমরা আজকে অনেকেই জয়েন করেছো, সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে। একজন অলরেডি আনসার করে ফেলেছে, আমি আশা করব তোমরা সবাই আনসার করবে যে এটার উত্তর কি হতে পারে। তোমরা একটু ধারণা করো। অনেকেই আনসার করছে। সর্বপ্রথম যে আনসার করেছে সাদমান এজে সাকিব, তো সে আনসার করেছে ডি। তো এখন আমরা উত্তরটা জানবো, আমরা জানবো যে সে আসলে কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে। তো আরও অনেকে আনসার করছে হচ্ছে এ সি, বিভিন্ন ধরনেরই আনসার পাচ্ছি আমি। তো ঠিক আছে, আমরা এখন চলে আসি। এখন একটা জিনিস দেখো, প্রথম ক্ষেত্রে আসি যে আমরা যে জিনিসগুলো ভুল, আগে আমরা সেগুলোকে এমিট করার চেষ্টা করি, অর্থাৎ সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি। প্রথমে আসতেছে সরল রৈখিক পদ্ধতি। দেখো সরল রৈখিক পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করি, সরল রৈখিক পদ্ধতির ক্ষেত্রে আমাদের অবচয়ের জন্য আমরা আয়ুষ্কালের বিষয়টা বিবেচনায় আনি। তো অবচয়যোগ্য মূল্যকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ দিই, তাহলে আমার অবচয়টা চলে আসে। বা আমরা কি করি, তোমার যে আমার 100%কে আমরা যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ করে হারটা বের করি, হারটা বের করে সেটাকে আমরা
যদি ওই অবচয়যোগ্য মূল্যের উপর অ্যাপ্লাই করি তাহলে আমার অবচয়টা চলে আসতেছে। তাহলে বুঝতেছি যে সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে আয়ুষ্কাল একটা বিবেচ্য বিষয়। ঠিক আছে, তার মানে এটা হবে না। তারপর আসি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ঠিক আছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে তো তোমরা চিন্তা করো, ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে বলা হয় কি জানো, যে এখানে অবচয়ের হারটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে অবচয়ের হারটা দেখে আমাদের অবচয় নির্ণয় করতে হয়। ঠিক আছে, মানে অবচয় নির্ণয় করার ক্ষেত্রে অবচয়ের হারটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যায় এই যে অবচয়ের হারটা আমরা নির্ণয় করি, তো এই অবচয়ের হার নির্ণয়ের সূত্র আছে, আমরা সূত্রটা পরবর্তীতে শিখব। সূত্রটা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2। তো দেখা যাচ্ছে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রেও আয়ুষ্কাল একটা বিবেচ্য বিষয়, তো এইটাও হবে না। এখন আসি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির ক্ষেত্রে কি দেখা যায়, তোমরা তো নাম শুনেই বুঝতেছো যে বর্ষ অর্থাৎ এখানের মধ্যে সময়ের ব্যাপার স্যাপার আছে, তাহলে তো এইটাও হবে না। আলটিমেটলি সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ সাদমান যে ছেলেটা আনসার করেছে এবং অনেকে আনসার করেছে, তো সেটাই হচ্ছে উৎপাদনের একক পদ্ধতি এবং রাইট আনসার করেছো তোমরা, তোমাদেরকে ধন্যবাদ। যারা ভুল করেছো হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা শিখব। ঠিক আছে, তো আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। দেখো, অবচয় নিরূপণ করার সময় ভগ্নাবশেষ মূল্য গ্রাহ্য করা হয় না। এটা তোমরা অনেকেই শিখেছো, তোমরা যেহেতু সামনে এইচএসসি দিবে অবশ্যই শিখে আসছো, সো এটা একটু চট করে আনসার করে ফেলো। আবারও তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি। ঠিক আছে, আমি অনেকেরই উত্তর পাচ্ছি। বোঝা যাচ্ছে যে এই আবারও প্রথমে আনসার করেছে কে জানো, এই সাদমান। তো বোঝা যাচ্ছে এই ছেলেটা খুব বেশি অ্যাটেন্টিভ। তো দেখো, তোমরা যদি এই যে আমি যখন অবজেক্টিভ সলভ করছি, এই অবজেক্টিভের সাথে সাথে তোমরা যদি অ্যান্সারগুলো করো তোমাদেরই কিন্তু লাভ। ঠিক আছে, এখন অনেকে ভাবতে পারো যে আমার যদি ভুল হয় কি ভাববে, ওই যে এই জিনিসটা ভেবে লাভ নাই যে কি মানুষ কি ভাববে, মানে আমি নিজে পারতেছি কিনা, আমি নিজে চেষ্টা করতেছি কিনা, চেষ্টাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, সো অবশ্যই আমরা চেষ্টা করব যে এটা কি হতে পারে। অধিকাংশই আমরা আনসার করতেছি সি। তো ঠিক আছে, যেহেতু অধিকাংশই আনসার করতেছি আমরা বুঝে গেছি যে এটাই হয়তো সঠিক উত্তর। তো চলে আসি, এটা আসলে বোঝানোর কিছু নাই, জাস্ট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা বাকি যে 3টা পদ্ধতি সরল রৈখিক, উৎপাদনের একক এবং বর্ষ সংখ্যা, এই 3টা পদ্ধতিতে আমরা অবচয়যোগ্য মূল্য নিয়ে আসি। তো এই অবচয়যোগ্য মূল্যটার সূত্র কি দেখো, অবচয়যোগ্য মূল্য, আমার এটা সূত্রটা কি দাঁড়াচ্ছে, এটা সূত্রটা দাঁড়াচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে, তো আমার এই অবচয়যোগ্য মূল্যটা কি দাঁড়াচ্ছে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। কিন্তু এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা ক্রয় মূল্যটা নিয়ে আসি প্রথম বছরের, এবং নেক্সট বছরগুলোর ক্ষেত্রে বই মূল্যটা নিয়ে আসি, অর্থাৎ ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে। সো আমাদের এই ধারণাটা মনে রাখতে হবে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ক্রয় মূল্য যেটা, অবচয়যোগ্য মূল্যও সেটা। ঠিক আছে, এই 3টা পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। সো ভগ্নাবশেষ মূল্য নিরূপণ করা হয় না কোন পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো, স্থাবর সম্পত্তি বিক্রয় করে লাভ হয় যখন বিক্রয় ড্যাশের চেয়ে বড় হয়। দেখি এটা কে কে পারো, এটাও 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা আনসার করে ফেলো সবাই ঝটপট। ঠিক আছে, এটার অনেকে আনসার করছো, আমি পরে নামগুলো বলবো। তোমাদের কমেন্ট পড়ে আজকে আসলে সত্যি আমার নিজের অনেক ভালো লাগতেছে, তোমরা এতজন জয়েন করছো, সবাই সাথে আছো। তো স্থাবর সম্পত্তি বিক্রয় করে লাভ হয় যখন বিক্রয় বিকৃত সম্পত্তির বই মূল্যের চেয়ে বড় হয়।
এখন তোমরা বলবা যে ভাই এই জিনিসটা বুঝাই দেন কিভাবে। আমি এই জিনিসটা আমার পরবর্তীতে আমি একটা অবজেক্টিভ রাখছি, যেটা থেকে আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিব যে জিনিসটা কিভাবে হচ্ছে। তো আমরা পরবর্তী অবজেক্টিভটাতে চলে আসি, ঠিক আছে? আমরা পরবর্তী অবজেক্টিভটাতে চলে আসি। দেখো এখানে বলা হচ্ছে কি যে 1 জানুয়ারি 2009 তারিখে 3000 টাকা মূল্যের একটি গাড়ি ক্রয় করা হয়, যার আনুমানিক জীবনকাল 15 বছর। গাড়িটির ব্যয় বন্টনের জন্য সরলরৈখিক পদ্ধতি বেছে নেওয়া হয়। 30 জুন 2013 তারিখে গাড়িটি 1600 টাকায় বিক্রি করা হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো ঠিক আছে, আমরা এই জিনিসটাতে চলে আসি। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার মূল ইম্পর্টেন্ট বিষয়টা কি? মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আগে এই যে সময়টা দেয়া আছে 1 জানুয়ারি 2009 এবং 30 জুন 2013, এই জিনিসটাকে আমাকে ধারণায় নিতে হবে। ঠিক আছে, আমি ধারণায় নিয়েছি শুরুতে। তো এখন বলা হচ্ছে কি 3000 টাকা, আর বলা হচ্ছে যার আনুমানিক জীবনকাল 15 বছর। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস শেখাবো। কিভাবে শেখাবো দেখো, সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে অবচয় নির্ণয়ের সূত্র। দেখো অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে তোমরা প্রথমত এই সূত্রটা লিখে নাও। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা হচ্ছে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র। তো এখন আমরা আসব এই অবচয়যোগ্য মূল্যটা কিভাবে নির্ণয় করি। এটা আমরা জেনেছি, তাও আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। এই অবচয়যোগ্য মূল্য এটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে, এটাও আমরা বুঝলাম। এখন আরেকটা বিষয় আছে, আরেকটা সূত্র জানবো আমরা। আরেকটা সূত্র হচ্ছে এই বার্ষিক অবচয় নির্ণয়ের আরেকটা সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। তো তোমাদের অবশ্যই মাথায় কোশ্চেন জাগবে এই অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা আবার কি। অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ঠিক আছে, তো তোমরা এখন বোর্ডটা খেয়াল করো যে তোমরা সব কিছু একদম ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আবার দাঁড়াচ্ছে অবচয়যোগ্য মূল্য ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আরেকটা সূত্র হচ্ছে সেকেন্ড সূত্র, বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। আর যেহেতু অবচয়ের হার একটা বিষয় আসছে, এইটার জন্য আমরা এই সূত্রটা আনছি 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো এখন দেখো তোমাদের এই অঙ্কটাতে আমরা সূত্র দিয়ে, এই অঙ্কটা যেহেতু করেছি আমরা সূত্র দিয়ে এখন অঙ্কগুলো করব। তো দেখো বিষয়টা আসতেছে কি, এখানে কি তোমার ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে? আমি দেখতেছি না ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে কিনা, তো নাই। তো ঠিক আছে, তার মানে আমার ক্রয় মূল্যটাই কি হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ এই যে আমার 3000 টাকা এই ক্রয় মূল্য, সেটাই হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। ঠিক আছে, তাহলে আমার এটা আসতেছে 3000 টাকা। তো এখন আসবো আমরা কি আনুমানিক জীবনকাল, অর্থাৎ আমার আয়ুষ্কাল কত দাঁড়াচ্ছে। আমার আয়ুষ্কাল আসতেছে 15 বছর। আমার আয়ুষ্কাল আসতেছে 15 বছর। তো আমার আলটিমেটলি কাটাকাটি করলে কি দাঁড়ায়, 200 টাকা হচ্ছে আমার, 200 টাকা হচ্ছে আমার অবচয়। আমার 200 টাকা হচ্ছে অবচয়। আচ্ছা 200টা আমি 200টা একটা জিনিস এখানে না লিখে, আমরা 200টাকে এখানে না লিখে আমরা 200টাকে হচ্ছে এখানে লিখে ফেলি যে 200 টাকা হচ্ছে আমার
অবচয়, তাহলে আমরা পেয়ে গেলাম অবচয়। তাহলে এটা কি বার্ষিক অবচয়, অর্থাৎ এটা আমার জন্য 1 বছরের অবচয়। সো এটা যেহেতু আমার জন্য 1 বছরের অবচয়, কিন্তু এখানে কি বলেছে 2013 পর্যন্ত চেয়েছে না, যেহেতু সম্পত্তিটা 2013 সালে বিক্রি করা হয়েছে। সো আর এখানে বলছে লাভ ক্ষতি, 2013 সালে লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে। সো আমার আলটিমেটলি আমি সম্পত্তিটা ব্যবহার করছি কতদিন পর্যন্ত, 2013 সাল পর্যন্ত। তো দেখো বলা হচ্ছে 1 জানুয়ারি 2009 তারিখে। তো আমাদের এই সময়গুলা ধারণায় আনতে হবে। 1 জানুয়ারি অর্থাৎ 2009 সালের একদম শুরু থেকে শুরু করা হয়েছে। তাহলে আমি 2009-কে কাউন্টে আনবো, তাহলে আমি গুনি 2009 থেকে 10 পর্যন্ত একটা পিরিয়ড গেল, 1 বছর গেল। তারপর 2010 থেকে 11 পর্যন্ত আরেকটা গেল, 2 বছর গেল। 2011 থেকে 12 পর্যন্ত আরেকটা গেল, 3 বছর গেল। 2012 থেকে 13 পর্যন্ত আরেকটা গেল, 4 বছর গেল। এখন কি বলছে 2013 সালের 30 জুন, অর্থাৎ এই যে 30 জুন, অর্থাৎ কি আমার 2013 সালে আমরা 30 জুন কাউন্ট করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। বলা হচ্ছে জুনের 30 তারিখ, অর্থাৎ জুন মাস পুরাটা পর্যন্ত ব্যবহার করছে। অর্থাৎ এখানে কি হচ্ছে 6 মাস কাউন্ট করা হচ্ছে। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমি এই যন্ত্রপাতিটা ব্যবহার করছি কয় মাস, 4 বছর 6 মাস, অর্থাৎ 4.5 বছর। তাহলে আমরা কি করব এখন, আমাদের মেইন বিষয়টা কি জানো, পুঞ্জীভূত অবচয় আনতে হবে। পুঞ্জীভূত অবচয়কে কি বলা হয়, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো অর্থাৎ জমাকৃত যেটা, অর্থাৎ এই সবগুলো বছরে যে জমাকৃত অবচয়টা। তো কি হচ্ছে 200 টাকা 1 বছরের, তাহলে আমি যদি জমাকৃত অবচয় বের করতে চাই, জমাকৃত অবচয় কেমনে বের করব, 200 × 4.5, অর্থাৎ আলটিমেটলি আমার আনসার দাঁড়াবে হচ্ছে 900। দেখো তোমরা কাউন্ট করে দেখো, এটার আনসার দাঁড়াবে 900। ঠিক আছে, তাহলে আমার পুঞ্জীভূত অবচয় আসতেছে 900। আমি তোমাদেরকে এই জিনিসটা, আচ্ছা তোমরা এই জিনিসটা কি তুলে নিয়েছো না প্রত্যেকে? এটা যদি প্রত্যেকে তুলে নাও, আমি একটু ইরেজ করে ফেলতে চাই এই জিনিসটা। ঠিক আছে, আমি এই জিনিসটা একটু ইরেজ করে ফেলতে চাই। তো আশা করি তোমরা সবাই তুলেছো। আমি একটু ইরেজ করতেছি এই জিনিসটা। তো এখন দেখো, এই অঙ্কটা বের করার ক্ষেত্রে আমি একটা সূত্র শুরুতেই লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য এ থেকে আমার বাদ যাবে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তোমরা এটাকে একটু বুঝে নিও যে এটা পুঞ্জীভূত অবচয়। আমরা পেয়ে যাব হচ্ছে বই মূল্য। ঠিক আছে, আমরা পেয়ে যাচ্ছি বই মূল্য এ থেকে। এখন বই মূল্য আমার যদি বিক্রয়ের চেয়ে বেশি হয় তাহলে আমার ক্ষতি হবে, আর বই মূল্যের চেয়ে যদি আমার বিক্রয় বেশি হয়, অর্থাৎ বই মূল্য বিক্রয়ের চেয়ে কম হলে আমার লাভ হবে। তো আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 3000 টাকা ক্রয় মূল্য আছে। এ থেকে আমার পুঞ্জীভূত অবচয়টা আমরা কি বের করেছি, পুঞ্জীভূত অবচয়টা আমরা বের করেছি 900 টাকা, রাইট? পুঞ্জীভূত অবচয়টা আমরা বের করেছি 900 টাকা, কারণ ওই যে বলেছিলাম 200 টাকা 1 বছরের অবচয়, তাহলে 4.5 বছরের অবচয় কত আমার জন্য, 900 টাকা। তাহলে আমরা বের করে ফেলছি। এখন আসি, এই বিয়োগ করলে আমার বই মূল্য, এটার আরেকটা নাম হচ্ছে পুস্তক মূল্য, এটার আরেকটা নাম হচ্ছে পুস্তক মূল্য। তোমরা এটাকে 2 নামেই ডাকতে পারো। তো দাঁড়াচ্ছে কত, 2100 টাকা। তো এখন তুমি চিন্তা করো, এই যে 2100 টাকা, এই 2100 টাকা 1600 টাকার চেয়ে বেশি না কম? এখন মনে করো, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা পণ্য 50 টাকায় ক্রয় করছো। তো 50 টাকায় ক্রয় করার পরে তুমি বিক্রয় করছো 30 টাকায়, তাহলে তোমার লাভ হবে না ক্ষতি হবে? বিক্রয় যেহেতু কম টাকায় করছো, তোমার আলটিমেটলি ক্ষতি হচ্ছে। তো এখানে বই মূল্য হচ্ছে 2100 টাকা, তুমি বিক্রি করছো 1600 টাকায়, তাহলে তোমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, বিক্রয় কম না, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে আমার জন্য এটা ক্ষতি। ক্ষতি হয়ে যাচ্ছে হচ্ছে 500 টাকা। তোমরা এটা যারা পেরেছো তাদেরকে অসংখ্য আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ এটা ওয়ান অফ দ্য মানে কঠিন অঙ্ক বলা যায়, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ম্যাথ এটা তোমার অবচয়ের ক্ষেত্রে। সো ঠিক আছে, তোমরা এই জিনিসটা যারা পেরেছো তারা খুবই ভালো। তো এটার আনসার হয়ে যাচ্ছে কি ক্ষতি। তো আমরা আলটিমেটলি বুঝতে পেরেছি যে এই অঙ্কটার সাথে পূর্বের অবজেক্টিভটা কিভাবে রিলেটেড। এই যে যখন বিক্রয় বিক্রিত সম্পত্তির বই মূল্যের চেয়ে বড় হয়, তখন কি হয়, স্থাবর সম্পত্তি বিক্রয় করে লাভ হয়। তো আমরা বুঝে গেছি। এখন আসি আমরা, দেখো এই অঙ্কটাতে যন্ত্রপাতি সংক্রান্ত উপাত্ত হলো 1 জুলাই 2012 তারিখে জের 15,000 টাকা, নতুন যন্ত্রপাতি ক্রয় 7,500 টাকা, যন্ত্রপাতি যার ক্রয় মূল্য 2,500 টাকা এবং পুঞ্জীভূত অবচয় 500 টাকা।
বিক্রয় করা হয় 3,500 টাকায়। 30শে জুন 2013 তারিখে যন্ত্রপাতি হিসাবের জের কত? দেখি তো এটা একটু তোমরা ঝটপট আনসার করে ফেলো তো, এটা কতজন পারো? তোমরা এটা একটু ঝটপট আনসার করার চেষ্টা করো। আরেকটা কথা যেটা বলে নিচ্ছি, তোমরা একটা জিনিস দেখবা যে আজকের এমসিকিউতে এমন কিছু জিনিস শেখানো হবে, আমি বলেছি যেগুলো তোমার এইচএসসিতে অবশ্যই কমন আসবে। ইভেন শুধু এইচএসসি না, তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের প্রত্যেকের স্বপ্ন থাকে কিন্তু আলটিমেটলি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অবশ্যই আলাদা করে কিছু জিনিস শেখাবো স্পেশালি, কিন্তু এগুলোও কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই তোমরা চেষ্টা করবা কি এই লাইভ ক্লাসগুলো দেখার পাশাপাশি আমাদের যে আমরা কোর্সটা লঞ্চ করেছি ওটার মধ্যে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশন থাকবে। অবশ্যই কোর্সটাতে তোমরা এনরোল করার চেষ্টা করবা। এনরোল করলে তোমাদেরই লাভ হবে, তোমরাই বেনিফিটেড হবা। আলটিমেটলি 2 মাস পরে যখন 3 মাস পরে যখন এইচএসসি দিয়ে দেখবা যে গোল্ডেন এ প্লাস পাইছো, রেজাল্ট দেওয়ার পরে দেখবা যে ট্যালেন্ট পুল স্কলারশিপ পেয়েছো, বোর্ডে একটা ভালো পজিশন পাইছো, তোমাদেরই কিন্তু বিষয়টা খুব ইয়ে হবে, তোমাদের জন্যই খুব আনন্দের বিষয় হবে। যাই হোক, আমি দেখবো তোমরা অনেকেই আনসার করতেছো, তো আমি এটাতে চলে আসি আগে অবজেক্টিভটাতে। দেখো, যন্ত্রপাতি সংক্রান্ত যে উপাত্ত, তো এটার একটা আমি সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি, এই সূত্রটা অনুযায়ী এই অঙ্কটা করার চেষ্টা করবা। প্রথমে আসতেছে হচ্ছে যন্ত্রপাতির প্রারম্ভিক জের। দেখো, যন্ত্রপাতির প্রারম্ভিক জের যেটা আমার ক্রয় মূল্য, রাইট? যন্ত্রপাতির প্রারম্ভিক জের, এটার সাথে আমি যোগ করতেছি আমার নতুন যন্ত্রপাতি ক্রয়, নতুন যন্ত্রপাতি ক্রয়। এইটার সাথে এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে বিক্রয়। তোমার মনে প্রশ্ন জাগবে, ভাইয়া বিক্রয় কি আমরা এই টাকাটা বাদ দিব নাকি কোন টাকাটা বাদ দিব? দেখো, ব্র্যাকেটে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, আমরা বিক্রয় মূল্য, যে ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, আমরা এই জিনিসটা বাদ দিব, অর্থাৎ এই টাকাটা বাদ দিব। তাহলে তোমরা এখন চট করে এই জিনিসটা সলভ করে আমাকে বলে দাও যে এটার আনসার কি হবে। তোমরা বলে দাও যে এটার আনসার কি হবে। আমিও একটু করতে থাকি সেই সুযোগে। 15,000 টাকা প্রারম্ভিক জের প্লাস হচ্ছে 7,500 মাইনাস হচ্ছে 2,500। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, আনসার দাঁড়াচ্ছে হচ্ছে 15 আর 7, এটা হচ্ছে 22,500 মাইনাস 2,500 কত? আলটিমেটলি আমার আনসার দাঁড়াচ্ছে হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, আলটিমেটলি আমার আনসার দাঁড়াচ্ছে 20,000 টাকা। তোমরা যারা পারতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আনসার করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট অবজেক্টিভে। দেখো, 50,000 টাকা ক্রয় মূল্যের একটি পুরাতন স্থাবর সম্পত্তি 30,000 টাকায় বিক্রয় করা হয়। সঠিকভাবে এ বিক্রয়ের উপর 25,000 টাকা মুনাফা দেখানো হলে বিক্রয় তারিখে উক্ত সম্পত্তির পুঞ্জীভূত অবচয় কত? তো এটার জন্য আমাদের আলটিমেটলি আমার কি লাগতেছে, এইটার জন্য আমার আলটিমেটলি লাগতেছে হচ্ছে লাভ বা ক্ষতি নির্ণয় করা। অর্থাৎ লাভ বা ক্ষতি, ওই যে আমি তোমাদেরকে একটা সূত্র বলেছি না, আমরা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে আমরা বই মূল্য নির্ণয় করি, বই মূল্য থেকে তারপরে যখন বিক্রয় মূল্য দেখি বেশি বা কম হয় লাভ বা ক্ষতি নির্ণয় করি। আলটিমেটলি ওই ধারণাটাই কিন্তু লাগতেছে এটার ক্ষেত্রে। তো তবু এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সহজ সূত্র লিখে দিচ্ছি। সহজ সূত্রটা দেখো, লাভ বা ক্ষতি ইজ ইকুয়াল টু বিক্রয় মাইনাস ক্রয় মূল্য প্লাস পুঞ্জীভূত অবচয়। এটা হচ্ছে একটা সূত্র, লাভ বা ক্ষতি ইজ ইকুয়াল টু বিক্রয় মাইনাস ক্রয় মূল্য প্লাস পুঞ্জীভূত অবচয়। তো আলটিমেটলি আমার কি চেয়েছে, এই যে পুঞ্জীভূত অবচয়টা চেয়েছে। তো আমরা কি জানি, যেই জিনিসটাকে চাই সেই জিনিসটাকে এই সাইডে আমরা রাখি বা এই সাইডে নিয়ে আসি। নিয়ে আসলে আমার কি হবে, এখানে যদি প্লাস থাকে তো এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তো পুঞ্জীভূত অবচয়টাকে আমরা এই সাইডে রেখে দিছি। তো যেহেতু এই সাইডে রেখে দিছি, দেখো তো লাভ বা ক্ষতি, আমার লাভ বা ক্ষতির অ্যামাউন্টটা কত আছে, আমার লাভ আছে, মুনাফা, মুনাফা হচ্ছে লাভ, তো আছে হচ্ছে 25,000 টাকা।
তো এই 25,000 টাকা থেকে আমরা কি বলেছি, বিক্রয়টা যেহেতু এই পাশে আছে, বিক্রয়টা এই পাশে আসলে কি হয়ে যাবে, বিক্রয়টা এই পাশে আসলে আমার মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করে দিই, মাইনাস কত, মাইনাস হচ্ছে 30,000 টাকা, মাইনাস হচ্ছে 30,000 টাকা। এবং তারপরে কি বলতেছে, ক্রয় মূল্য এখানে মাইনাস আছে, তাহলে ক্রয় মূল্য এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো আমার আলটিমেটলি আনসার এবার কি দাঁড়াচ্ছে, সমান সমান হচ্ছে এই যে এটা, এইটা। তো আলটিমেটলি আমার আনসার কি দাঁড়াচ্ছে, তোমরা চিন্তা করো, 50 আর 25 যদি যোগ করো 75, 75 মাইনাস 30 হচ্ছে 45,000 টাকা। তোমরা কি সবাই বুঝতেছো যে এই জিনিসটা কিভাবে হচ্ছে? ঠিক আছে, আমি দেখতেছি একজন আনসারও করে ফেলেছে যে 45,000 টাকা। ধন্যবাদ আনসার করার জন্য, তুমি সঠিক আনসার দিয়েছো। তো কথা হচ্ছে দেখো, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু আরেক রকমভাবে বুঝাই। আমি তোমাদেরকে শুরুতে কি লিখেছিলাম যে 50,000 টাকা আমরা জানি ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে আমরা কি করব, পুঞ্জীভূত অবচয় বাদ দিব। তো পুঞ্জীভূত অবচয় বাদ দিই, এটা কি দেয়া আছে কোশ্চেনে, দেয়া নাই। তারপরে কি আসে, তারপরে দেখো আসে আমার পুস্তক মূল্য বা বই মূল্য, এটা কি কোশ্চেনে দেয়া আছে, দেয়া নাই। এটা থেকে আমরা বাদ কি দেই, এটা থেকে আমরা বাদ দিই না, মানে এটা যদি আমার বিক্রয় মূল্যের চেয়ে বড় হয় তাহলে আমার ক্ষতি হবে, বা যদি কম হয় তাহলে আমার লাভ হবে। তো এই জিনিসটা আমরা কেটে দিই। তো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি দেখো, আমার কি বলা হচ্ছে, 30,000 টাকা বিক্রয় করা হয়, যেটা আমার হয়, তাহলে বিক্রয় কত, 30,000 টাকা, 30,000 টাকা। এবং আমার মুনাফা কত হয়েছে, মুনাফা বলতেছে 25,000 টাকা হয়েছে। তাহলে তুমি কি বুঝো, আলটিমেটলি 30,000 টাকা 25,000 টাকা মুনাফা, তার মানে এটা কি, অবশ্যই এটা মাইনাস 5,000 টাকা হবে, নাইলে তো তোমার 25,000 টাকা কখনো মুনাফা হইতো না। 30,000 থেকে মাইনাস 5,000 দিলেই তো 25,000 হয়। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে এটা -5 হবে। তাহলে সরি, এটা হচ্ছে 5,000 টাকা হবে, -5 না, সরি আমি একটু ভুল বলেছি, এটা 5,000 টাকা হবে, কারণ আমি বলেছি যে বিক্রয় বেশি আর এটা কম, তো এটা 5,000 টাকা হবে। তো এখন এটা যদি 5,000 টাকা হয়, আমি কি বলেছি যে এখান থেকে আমরা কি বাদ দিব, তো কত টাকা বাদ দিব, তাহলে তুমি বুঝতেছো 50,000 থেকে কত বাদ দিলে 5,000 টাকা থাকে, আলটিমেটলি 45,000 টাকা বাদ দিলে 5,000 টাকা থাকে। তো আমি আশা করি তোমরা প্রত্যেকেই এই অঙ্কটা বুঝতে পারছো। তো ঠিক আছে, এই অঙ্কটার উত্তর হচ্ছে 45,000 টাকা। তোমরা এটা সলভ করে নাও। এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। 85,000 টাকায় একটি মেশিন ক্রয় করা হয়েছিল, যার সম্ভাব্য ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা এবং সম্ভাব্য জীবনকাল 10 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে 1 জানুয়ারি 2013 তারিখে মেশিনটির বই মূল্য হয়েছে 37,000 টাকা। কত তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছে? তো ঠিক আছে, দেখো এই অঙ্কটাও একদম সোজা, আমরা এই অঙ্কটা সলভে চলে যাই ডিরেক্ট। 85,000 টাকা একটি মেশিন ক্রয় করা হয়েছে। তা আমাদের কি লাগবে, আমি তোমাদেরকে শুরুতেই বলেছি আমাদের অবশ্যই এই অঙ্কটার ক্ষেত্রে অবচয়টাকে নির্ণয় করে নিতে হবে। দেখো অবচয় নির্ণয়ের সূত্র কি, ভগ্নাবশেষ মূল্য যেহেতু দেয়া আছে, বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র কি জানি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে এখানে কত হচ্ছে 80,000 টাকা। তো আমি যদি এটাকে দেই তাহলে আমার দাঁড়াচ্ছে কত, আমার অবচয় দাঁড়াচ্ছে হচ্ছে 8,000 টাকা, আমার অবচয় দাঁড়াচ্ছে 8,000 টাকা। তাহলে আমার তো এখন দরকার কি, আমার যেহেতু এখানে এখন আমাকে কি বলেছে, কত তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছে, আমার একটা সময় দরকার, তাই না, সময় দরকার, অর্থাৎ কোন বছরে মেশিনটা ক্রয় করা হয়েছিল। আমি 8,000 টাকা এটা কি পাইছি, এটা আমার জন্য কি বার্ষিক অবচয় না, এটা আমার জন্য হচ্ছে বার্ষিক অবচয়। এই 8,000 টাকাটা হচ্ছে আমার জন্য বার্ষিক অবচয়, আমরা পেয়ে গেছি। তো এখন দেখো তোমাদেরকে আমি যে সূত্রটা শিখেছি, অবচয়ের অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সূত্র অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে আনতেই হবে, সূত্রগুলো যদি ভালোভাবে আয়ত্তে না আনো তোমরা কিন্তু ম্যাথগুলো পারবে না। দেখো তাহলে কি বলেছিলাম, ক্রয় মূল্য থেকে আমার পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা কি পাই, বই মূল্য পাই। তাহলে বলো তো 85,000 টাকা থেকে কত টাকা বাদ দিলে 37,000 টাকা পাওয়া যায়, 85,000 টাকা থেকে কত টাকা বাদ দিলে 37,000 টাকা পাওয়া যায়। দেখো এটার উত্তর হবে 48,000, তাই না, 48 আর 37 যোগ করলে কি 85 হয় না, 48 আর 37 যোগ করলে 85 হয়, তাহলে 48,000 টাকা। তাহলে আমরা বুঝতেছি পুঞ্জীভূত অবচয় কত, 48,000 টাকা, এটা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়।
ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, পুঞ্জীভূত অবচয়টা মানে কি? পুঞ্জীভূত অবচয়টা অর্থাৎ বছরের পর বছর অবচয় জমা হতে 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 যে আলটিমেটলি যে অবচয়টা আসে একদম শেষমেশ, সেটাই হচ্ছে আমার জন্য পুঞ্জীভূত অবচয়, বা এটাকে বলতে পারো জমাকৃত অবচয়। ইংলিশ টার্মটা কি? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো ঠিক আছে, তো 8,000 টাকা আমার 1 বছরের অবচয়, তাহলে 48,000 টাকা আমার কয় বছরের অবচয়? আমরা জানি 6 8 48, তাহলে আমার এই 48 টাকা এটা আমার জন্য যদি 1 বছরের অবচয় হয়, তাহলে আমার এই 48,000 টাকা আমার জন্য কয় বছরের অবচয়? 48,000 টাকা আমার জন্য 6 বছরের অবচয়। ঠিক আছে, 48,000 টাকা আমার জন্য 6 বছরের অবচয়। এখন তোমরা কাউন্ট করো, উল্টা দিক থেকেই কাউন্ট করো। 2013 সালের 1 জানুয়ারি কি করছে? মেশিনটির বই মূল্য হয়েছে। আমরা কি তাহলে 2000 সাল কাউন্টে আনবো? 2013 সালের 1 জানুয়ারিতে কিন্তু আমরা কিন্তু উল্টা কাউন্টে আসতেছি, উল্টা, সোজা কিন্তু কাউন্টে না, উল্টা কাউন্টে আসতেছি। সোজা কাউন্ট দিয়েও বুঝাবো, আগে আনসারটা জেনে নিই। তো দেখো 2013 সালের 1 জানুয়ারি, অর্থাৎ আমরা এই জিনিসটা কাউন্টে আনবো না, আমরা কাউন্টে কতটুকু আনবো? 2012 পর্যন্ত। তাহলে কাউন্ট করি, 2012, 11, 10, 9, 8, 7, 6 পর্যন্ত যাচ্ছে কি 7, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে 1 জানুয়ারি 2007। 1 জানুয়ারি 2007। তো তোমরা এখন চিন্তা করো, এখন আমরা সোজা কাউন্টিংয়ে যাই। দেখো 6 বছর কেমনে? 1 জানুয়ারি, জানুয়ারি যেহেতু পুরাটা, 2007 পুরোটা নিচ্ছি, 2007, 8, 9, 10, 11, 12, অর্থাৎ কি আমরা 6 বছর পেয়েছি। তাহলে বুঝতে পারতেছি যে অঙ্কটা কিভাবে হবে। তোমরা একটু লেখো যে তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো কিনা। আমি একটু তোমাদের কমেন্টগুলোতে চলে আসি ততক্ষণে। সরকার নামে একজন বেশ কিছু কমেন্ট করেছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সাথেই থাকার জন্য, এবং এত প্রত্যেকটা যে আমি দেখতে পারতেছি যে প্রত্যেকটা জিনিসের তুমি সঠিক উত্তর করেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, তারপরে সবাই তো উত্তর করতেছো, আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থেকে উত্তর করবে। একজন লিখেছে যে অর্ণব ভাই, এই চ্যাপ্টার বাদ দিয়ে কি A+ পাওয়া সম্ভব? আসলে ভাইয়া, তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারেরই কোনো না কোনো গুরুত্ব আছে, ঠিক আছে? তুমি অবশ্যই দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারই কোনো না কোনো একটা গুরুত্ব বহন করতেছে, অর্থাৎ কোনো একটা চ্যাপ্টার বাদ দিবা, মনে করো তুমি আরেকটা চ্যাপ্টার থেকে এখন এমন কঠিন ম্যাথ দিয়ে দিছো এটা পারতেছো না, সো অবশ্যই তো এই চ্যাপ্টার থেকে একটা ধারণা নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, তুমি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করলে তো অবশ্যই A+ পাওয়া সম্ভব। A+ পাওয়া কি সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ধারণা নিয়ে যেতে হবে। এবং এই চ্যাপ্টারটা তোমরা যদি বুঝো, ক্লাসগুলো আজকের ক্লাস যদি বুঝো, এবং আমাদের যে কোর্সে যে তোমাদের রুটস অ্যাপে যে 60 days শিওর A+, ওখানে যে তোমাদের বলা হয়েছে যে সাবস্ক্রাইব করতে, তো তোমরা যদি ওই পেইড কোর্সটা কিনো, তোমরা যদি ওটাতে এনরোল করো, আমি মনে করি যে তোমরা এই অবচয়টা সম্পর্কে তোমরা আর কখনো ভয় পাবা না, তোমাদের ভীতি একদম দূর হয়ে যাবে, এবং মনে হবে কি এইচএসসিতে শুরুতেই অবচয়ের অধ্যায় থেকে আমরা আনসার করি। বুঝতে পারতেছি? ঠিক আছে, আরেকজন লিখেছে যে আরেকবার বুঝালে ভালো হয় ভাইয়া। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো 85,000 টাকা একটি মেশিন ক্রয় করা হয়েছে, যার সম্ভাব্য ভগ্নাবশেষ মূল্য কি বলতেছে? 5,000 টাকা, এবং সম্ভাব্য জীবনকাল 10 বছর। তো আমরা কি বলেছি শুরুতেই? সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে অবচয় নির্ণয়ের সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব। তো এটা হচ্ছে উপরে দাঁড়াতেছে কি 85,000 মাইনাস 5,000 হচ্ছে 80,000 টাকা। এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 8,000 টাকা, যেটা কিনা আমার আসতেছে বার্ষিক অবচয়। ঠিক আছে, যে বোঝো নাই সে একটু ভালো মতো খেয়াল করো, যেটা আমার দাঁড়াচ্ছে বার্ষিক অবচয়। তো বার্ষিক অবচয় 8,000 টাকা। এখন আমরা এইটুকু এখানেই রেখে দিব, 8,000 টাকা এখানেই রেখে দিব। এখন আমরা চলে আসবো আরেকটা ধারণায়, যে ওই যে আমরা বই মূল্য নির্ণয় করার একটা প্রক্রিয়া জানি, যেহেতু আমার ক্রয় মূল্য দেওয়া আছে, আমার বই মূল্য দেওয়া আছে, আমি নির্ণয় করার প্রক্রিয়াটা কি জানি? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আসতেছে বই মূল্য। তাহলে আমি জানি ক্রয় মূল্য 85,000 টাকা, আমার বই মূল্য 37,000 টাকা। তো আমি এখন পুঞ্জীভূত অবচয়টা বের করি। তো পুঞ্জীভূত অবচয়টা কি দাঁড়ায়? 85,000 টাকা থেকে 37,000 টাকা তুমি বাদ দিয়ে দাও, তাহলে কত? 48,000 টাকা। তাহলে দেখো এই পুঞ্জীভূত অবচয়টা 48,000 টাকা। পুঞ্জীভূত অবচয়কে কি বলেছি? বছরের পর বছর জমা হতে 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 যেই অবচয়টা দাঁড়ায় সেটাই হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তাহলে
আমার 8,000 টাকা যদি 1 বছরের জন্য অবচয় হয়, তাহলে 48,000 টাকা আমার কয় বছরের জন্য অবচয়? 48কে আমি 8 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব 48,000 টাকা আমার 6 বছরের অবচয়। তো এখন 6 বছর যেখানে আমরা জেনে গেছি, তাহলে আমরা কি এখন বের করতে পারবো না এটা কত সময় আগে কেনা হয়েছে? এখান থেকে 6 বছর আগে চলে যাও, 2013 সাল থেকে 6 বছর আগে যাও। 2013 তো আমরা কাউন্ট করব না, কারণ 1 জানুয়ারিতেই, এটা তো আমরা জানি, এটা আমরা কাউন্ট করব না। তো আমরা কি করব, 2012টা নিব। যেহেতু 1 জানুয়ারি বলা হচ্ছে, তাই কিন্তু কাউন্ট আনবো না, যেহেতু উল্টা কাউন্টিং করতেছি। 12, 11, 10, 9, 8, 7, তো 6 পর্যন্ত গেলে আসতেছে 2007 সালের 1 জানুয়ারি। ঠিক আছে? তো আবার যদি সোজা কাউন্টিং করো, 2007 থেকে পুরাটা কাউন্ট করব, যেহেতু সোজা কাউন্টিং। সো 2008, 9, 10, 11, 12, 13 সালের দেখো, এই যে 13 সালের একটু পর্যন্ত 1 জানুয়ারি। তো আমাদের আলটিমেটলি আনসার দাঁড়াচ্ছে তোমার 2007 সালের 1 জানুয়ারি, 6 বছর। আমি আশা করি ভাইয়া এবার তুমি বুঝতে পারছো। আমরা এখন নেক্সট অবজেক্টিভে চলে যাব। দেখো নেক্সট এই অবজেক্টিভটা অনেক 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 ইম্পর্ট্যান্ট। তোমরা এই অবজেক্টিভটা তোমরা কি পারবা? একটু কোশ্চেনটা দেখো তো, কোশ্চেনটা দেখো তোমাদের মানে তোমরা পারবা কিনা আমাকে একটু জানাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করি। একজন লিখেছে, ভাইয়া বুঝছি, এভাবে 2 বার বোঝালে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেষ্টা করবো, আসলে সময়ও একটু স্বল্পতা আছে, তোমরা চেষ্টা করবা, বুঝছো? দেখো এই যে প্রত্যেকটা যে তোমাদের আমি নোট লিখে দিচ্ছি না, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবা যে এরকম যে নোটগুলা পাইতেছো, তোমরা যদি কোর্সে এনরোল করো, তোমরা প্রত্যেকটা স্লাইডের সাথে সাথে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তোমরা প্রত্যেকটা স্লাইডের সাথে সাথে শুধু নোটস না, তোমরা দেখবা যে এই যে লেকচার শিট তো পাবাই, লেকচার শিটে তো অনেক কিছুই থাকবে, তার সাথে সাথে কিন্তু তোমরা এই যে সলভের যে নিয়মগুলো, এই নিয়মগুলোও কিন্তু তোমরা ওই তোমার যে রেকর্ডেড ক্লাস, ওই রেকর্ডেড ক্লাসের সাথে সাথে তোমরা পেয়ে যাবা। সো আমি এই জন্য বলবো তোমরা দ্রুত সময় কোর্সে এনরোল করে ফেলো, কারণ দেখা যায় যে আমরা বলেছি যে 500 জন স্টুডেন্ট, প্রথম 500 জন স্টুডেন্ট কিন্তু 500 টাকার কোর্স 450 টাকায় পাবে। কিভাবে 450 টাকায় পাবে এটা একটু তোমাদেরকে বলে দেই। দেখো আমার যে প্রোমো কোড ARK20, এই প্রোমো কোডটা তোমরা যদি ইউজ করো, এই প্রোমো কোডটা তোমরা যদি ইউজ করো, তোমরা কিন্তু 500 টাকার কোর্স পেয়ে যাবা মাত্র 450 টাকায়, 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আমি কি বলতেছি যে ARK20, ঠিক আছে? তো অনেকেই কিন্তু এখন পর্যন্ত কোর্সে এনরোল করে ফেলেছে, এখন তোমরা প্রায় 15 থেকে 20 জন অলরেডি এনরোল করে ফেলছে। সো তোমরা যতটা পারো, যত তাড়াতাড়ি পারো কোর্সে এনরোল করে ফেলো, তোমাদেরই ভালো হবে, আবারও বলছি। আচ্ছা, এখন আমরা চলে আসি কোশ্চেনটাতে। এটা আমি দেখলাম যে এই জিনিসটা অনেকেই বুঝতেছো না এই জিনিসটা। ঠিক আছে, আমি চলে আসতেছি। 1 জানুয়ারি 2008 তারিখে একটি মেশিন ক্রয় করে 10% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছিল। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয়েছিল 15,000 টাকা। 2012 সালে মেশিনটির উপর 22,500 টাকা অবচয় ধার্য করা হলে মেশিনটির ক্রয় মূল্য কত? আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, অবচয়ের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সূত্র আমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, তাহলে দেখো আমাদের একটা সূত্র আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? সূত্রটা কি? যে বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। আমি কেন এই জিনিসটা নিয়ে আসলাম এখানে, তুমি চিন্তা করো। আমার এখানে লাগবে কি? দেখো আমার এখানে বলা আছে কি, বার্ষিক অবচয় বলা আছে না, আমরা বার্ষিক অবচয় বলা আছে। কেন এই জিনিসটা নিয়ে আসলাম? আমরা কি জানি, কোনো একটা সমীকরণে যদি আমরা তিনটা মনে করো, 3 সমীকরণে 3টা বিষয় আছে, তো আমরা কি করি, 2টা বিষয় যদি দেয়া থাকে আমরা আরেকটা বিষয় আলটিমেটলি বের করে ফেলতে পারি না? তাহলে দেখো আমার বার্ষিক অবচয় দেয়া আছে, আমার কি আছে, হারটা দেয়া আছে। তাহলে আমরা কি অবচয়যোগ্য মূল্য কি সহজেই বের করে ফেলতে পারবো না? তোমরা চিন্তা করো যে অবচয়যোগ্য মূল্যটাকে যদি আমরা এই পাশে রাখি, যেহেতু এটার সাথে গুণ আকারে আছে, তাহলে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে,
এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এটা এই পাশে আসলে ভাগ হয়ে গেল, ঠিক আছে? ভাগ হয়ে গেছে। এখন তোমরা চিন্তা করো আমরা কি করব, যেহেতু মেশিনটার ক্রয় মূল্য বলা হচ্ছে কত ছিল, আমরা আগে অবচয়যোগ্য মূল্যটা বের করে নিই, কারণ অঙ্কটা কিসের ক্ষেত্রে বলা হচ্ছে, সরলরৈখিক পদ্ধতিতে। আমরা কি জানি, সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়যোগ্য মূল্যের উপরে হার অ্যাপ্লাই করে অবচয় নির্ণয় করি, ঠিক আছে? অবচয়যোগ্য মূল্যের উপরে হার অ্যাপ্লাই করে আমরা অবচয় নির্ণয় করি, ঠিক আছে? তাহলে আমার বার্ষিক অবচয় কত, 22,500 টাকা, আর অবচয়ের হার কত, 10%। তাহলে এখন তোমরা চিন্তা করো, এই যে 22,500 টাকা, এই যে 10%, এটাকে আমরা লিখতে পারি 0.10। তোমরা এটা ক্যালকুলেটারে চেপে দেখবা, এটার উত্তর আসতেছে 2,25,000 টাকা। এটার উত্তর আসতেছে 2,25,000 টাকা। তাহলে আমরা কি জানি, ক্রয় মূল্য আমাদের অবচয়যোগ্য মূল্যের সূত্র কি, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আমাদের অবচয়যোগ্য মূল্যের সূত্র কি, আমি একটু শর্টকাটে লিখতেছি, কারণ এগুলো আমি আগে লিখে দিছি, তো সেজন্য একটু শর্টকাটে লিখি। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্যটা এই প্লাসে গেলে কি হয়ে যাবে, এই পাশে যদি যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমার ক্রয় মূল্যটা 2,25,000-এর সাথে আমার 2,25,000 যে অবচয়যোগ্য মূল্য, এই 2,25,000-এর সাথে আমি যদি এই 15,000 টাকা যোগ করে দেই, তাহলে তো আমার ক্রয় মূল্য চলে আসতেছে, তাহলে কিন্তু আমার ক্রয় মূল্য চলে আসতেছে। তাহলে আমার আনসার কি দাঁড়াচ্ছে, 2,40,000 টাকা। তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা। অনেকে দেখতেছি আনসার করতেছো যে অনেকে আনসার করতেছো যে 2,20,000 টাকা, আবার অনেকে করতেছো 2,25,000 টাকা। ঠিক আছে, আরেকজন বলতেছো যে ভাইয়া একটু সবার কমেন্টটা পড়লে ভালো হয়। ভাইয়া আমি চেষ্টা করছি সবার কমেন্ট পড়ার জন্য। একজন লিখেছে ভাইয়া এই চ্যাপ্টারটা শুরু থেকে এক্সপ্লেন করলে ভালো হয়, দেন এক্সপ্লেনের পর এমসিকিউ করলে ভালো হয়। ভাইয়া শুরু থেকে এক্সপ্লেন করব, শুরু থেকে এক্সপ্লেন আমাদের কোর্সে করা আছে। তোমাদের যে 60 ডেজ শিওর এ প্লাস, তোমরা যদি 60 ডেজ শিওর এ প্লাস কোর্সে এনরোল করে ফেলো, তোমরা অবশ্যই অবচয়ের যে প্রত্যেকটা ধারণা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি এখানে বেশ কিছু জিনিস নিয়ে আসছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো জানলেও কিনা তোমার অবচয়ের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একজন কমেন্ট করেছে যে ভাই বুঝি নাই, আরেকবার বোঝান। ঠিক আছে, আমি আরেকবার বোঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো প্রত্যেকে। দেখো, আমাদের অবচয়ের ক্ষেত্রে সূত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট, সূত্রগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, বলা হচ্ছে 1 জানুয়ারি 2008 তারিখে একটি মেশিন ক্রয় করে 10% হারে। দেখো আমাদের এখানে কি দেয়া আছে সবগুলো পড়ে আমরা দেখলাম। সূত্রের ক্ষেত্রে বা আমরা বার্ষিক অবচয় নির্ণয়ের কি সূত্র জানি, অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার, অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। তো আমরা এটা জানি। তো যখন দেখতেছো আমার কি দেয়া আছে, আমার কোশ্চেনে কি দেয়া আছে, আমার অবচয়ের হার দেয়া আছে, এইটা দেয়া আছে, আর বার্ষিক অবচয় দেয়া আছে। তাহলে আমরা কি অবচয়যোগ্য মূল্য কি সহজেই বের করতে পারবো? আমরা অবচয়যোগ্য মূল্য সহজেই বের করতে পারবো। দেখো অবচয়যোগ্য মূল্য বের করার সহজ উপায়টা কি, এই যে তাহলে আমরা যদি জানি যে তখন অবচয়যোগ্য মূল্যে বের করার সহজ উপায়টা কি হয়ে যাবে, অবচয়যোগ্য মূল্য ইজ ইকুয়াল টু বার্ষিক অবচয় ডিভাইডেড বাই অবচয়ের হার। তোমরা সূত্রটা তো বুঝতে পারছো তাই না? বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু যদি অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার হয়, তাহলে আমরা অবচয়যোগ্য বের করতে চাইলে গুণটা এই পাশে থাকলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে বার্ষিক অবচয় ডিভাইডেড বাই অবচয়ের হার। আমার বার্ষিক অবচয় দেয়া আছে 22,500 টাকা, আর অবচয়ের হার দেয়া আছে 10%। তাহলে 22,500-কে 10% দিয়ে ভাগ করলে কত হয় চিন্তা করো। 22,500-কে 10% দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়, 2,25,000 টাকা, তাই না? 2,25,000 টাকা। তো আমরা বুঝতে পারছি কি আমার অবচয়যোগ্য মূল্যটা তাহলে কি 2,25,000 টাকা।
এখন তোমরা চিন্তা করো আমাদের অঙ্কটা কিসের ক্ষেত্রে বলা হয়েছে, সরলরৈখিক পদ্ধতি না? আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে এই সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কোন ধারণাটা বিবেচনায় আনি? অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যতে আমরা কি করি, হয় অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিই, না হলে অবচয়যোগ্য মূল্যের সাথে আমরা হারকে গুণ দিয়ে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করি। তাহলে কি চাইছে প্রশ্নে? ক্রয় মূল্য চাইছে। আমরা কি পাইছি? অবচয়যোগ্য মূল্য পাইছি। তো আমাদের এই অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের একটা সূত্র আছে না? সূত্রটা কি জানি ছিল? সূত্রটা ছিল হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার এখন কি চাইছে? আমার এখন চাইছে হচ্ছে আমি ক্রয় মূল্যটা বের করি। তাহলে আমার ক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে? অবচয়যোগ্য মূল্যটা এই পাশেই রেখে দিই না, আমরা এই পাশেই রেখে দিই। তাহলে ক্রয় মূল্যটা বের করার জন্য আবার ভগ্নাবশেষ মূল্যটা যদি এই পাশে নিয়ে আসি, ভগ্নাবশেষ মূল্যটা কি আছে? মাইনাস হিসেবে আসে না? তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে আমরা কি জানি দেখো, অবচয়যোগ্য মূল্য তাহলে 2,25,000 টাকা, আমার ভগ্নাবশেষ মূল্য কত? 15,000 টাকা, তাই না? ভগ্নাবশেষ মূল্য আমার 15,000 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত দাঁড়াইতেছে? 2,40,000 টাকা। 2,40,000 টাকা। আমি মনে করি এবার তোমরা সবাই বুঝতে পারবে। তোমরা এই জিনিসটা একটু ভালো মতো দেখো, তাহলে অবশ্যই তোমরা এবার বুঝতে পারবে। এবং লেখো যে তোমরা বুঝছো কিনা। তোমরা লেখো যে তোমরা বুঝছো কিনা। তোমরা লেখার পরে যে তোমরা বুঝছো কিনা, তারপর আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাব। আমাকে একটু জানাও সবাই। ঠিক আছে, অনেকে লিখেছো, বুঝেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আমার এখন পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো পরবর্তী স্লাইডে কি বলা হচ্ছে, আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চলে আসতেছি। যেহেতু আজকে বলছি সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান দুইটার উপর ক্লাস নিব, আমরা সরলরৈখিক ছাড়ি এখন ক্রমহ্রাসমানে চলে আসছি। ঠিক আছে, তো এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা একটা জিনিস শুরুতেই আগে জেনে নেব যে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা কি। আমরা জানবো যে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা কি। দেখো, যে পদ্ধতিতে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরগুলোতে কম অবচয় ধার্য করা হয় তাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। যে পদ্ধতিতে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে কম অবচয় ধার্য করা হয় তাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এবং এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিটার ক্ষেত্রে আমরা কি জানছি, যে এইটার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় নেওয়া হয় না। এইটার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় নেওয়া হয় না। তো এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে শুরুতেই যে জিনিসটা জানতে হবে, অবচয়ের হার নির্ণয়ের একটা সূত্র আছে। আমি অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা বলে দিই আগে। অবচয়ের হার, কেন অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা আগে বলতেছি, আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে অবচয়ের হারটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2 তো তোমরা দেখো তো যে এই অঙ্কটা করার জন্য এইটুকু ইনফরমেশনই কি যথেষ্ট না? এই অঙ্কটা করার জন্য এইটুকু ইনফরমেশনই যথেষ্ট কি না তোমরা একটু দেখো। আমি মনে করি যে এই অঙ্কটা করার জন্য কিন্তু এইটুকু ইনফরমেশনই যথেষ্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বের করে ফেলি ইজিলি। এখানে কি বলা হচ্ছে, আয়ুষ্কাল কত দেয়া আছে? 10 বছর দেয়া আছে। তাহলে 100%কে আমি যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কত হইতেছে দেখো তো। 10 দিয়ে ভাগ দিলে আসতেছে 10 ইন্টু 2, তাহলে কত? 20। তাহলে এটার আনসার কত আসবে? 20%। আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো যে এটার আনসার কিভাবে 20% হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাই। একটি মেশিনের ক্রয় মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা,
10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? ঠিক আছে, একটি মেশিনের ক্রয় মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? আমি ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতির ক্ষেত্রে কি বলছি, পূর্ববর্তী মানে আমার প্রথম বছরের অবচয় থেকে পরবর্তী বছরের যে অবচয়গুলো সেগুলো কি ক্রমান্বয়ে হ্রাস পাবে, ক্রমান্বয়ে হ্রাস পাবে। তো ওই অবচয় নির্ণয়ের একটা পদ্ধতি বলে দিই আগে, আমি তোমাদের অবচয় নির্ণয়ের যে ধারাটা হবে এই ধারাটা শিখাই দিচ্ছি। দেখো, অবচয় নির্ণয়ের আগে তোমরা সূত্রটা জেনে নাও, বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্রটা জেনে নাও। বার্ষিক অবচয়, ঠিক আছে, সূত্রটা হচ্ছে নির্দিষ্ট বছরের শুরুতে বই মূল্য ইন্টু অবচয়ের হার। কেন আমি এই জিনিসটা লিখেছি নির্দিষ্ট বছরের শুরুতে বই মূল্য, এই জিনিসটা আমার লেখার কারণ হচ্ছে, দেখো এই আমরা তোমার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মূলত প্রথম বছর এই ক্রয় মূল্যটা যেটা থাকে এইটার উপরই পার্সেন্টেজ অ্যাপ্লাই করে আমরা অবচয় ধরি। কিন্তু পরবর্তী বছরগুলোতে কি হয়, পরবর্তী বছরগুলোতে ওই যে আমার একটা অবচয় বের হয় না, একটা অবচয় তো বের হয়, তো ওই অবচয়টাকে আমরা কি করি জানো, বাদ দেই, ওই ক্রয় মূল্যটা থেকে বাদ দেই। তাহলে আমরা কি জানি, ক্রয় মূল্য থেকে যদি পুঞ্জীভূত অবচয় বাদ দেয় তাহলে কি বই মূল্য পাওয়া যায় না? এই জন্যই লিখছি যে নির্দিষ্ট বছরের শুরুতে বই মূল্য ইন্টু অবচয়ের হার। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, যে ক্রয় মূল্য থেকে আমরা অবচয় বাদ দিয়ে তারপরে অর্থাৎ প্রথম বছর ক্রয় মূল্যের উপর হার অ্যাপ্লাই করে আমরা অবচয় ধরবো, এবং তারপরের বছরগুলোতে কি করব, ওই যে আমার একটা অবচয় বের হয়ে আসছে, তো আমরা এই ক্রয় মূল্য থেকে ওই অবচয়টাকে বাদ দিব, ওই অবচয়টাকে বাদ দিয়ে অর্থাৎ পুঞ্জীভূত অবচয়টাকে বাদ দিয়ে তার উপরে হার অ্যাপ্লাই করব, অর্থাৎ বই মূল্যের উপরে হারটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা কিভাবে হচ্ছে। একটা মিনিট দাঁড়াও, আমার একটু নেট হয়তো বা একটু চলে গেছে, আমি তোমাদের কমেন্টটা দেখতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার নেটটা একটু শেষ হয়ে গেছিলো, আমি এজন্য তোমাদের অনেকের কমেন্ট হয়তো দেখতে পারি নাই। যাই হোক, আমি পরবর্তীতে চলে যাচ্ছি, ঠিক আছে। আসো তাহলে আমরা এই অঙ্কটাতে চলে আসি। এই অঙ্কটা কিভাবে সলভ করব, দেখো একটি মেশিনের ক্রয় মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, 10% হারে ক্রমহ্রাসমান। দেখো তৃতীয় বছরের অবচয় চেয়েছে, আমার কত চাইছে, তৃতীয় বছরের অবচয়। মনে রাখবা কিন্তু একটা চাই অবচয় আর একটা চাই পুঞ্জীভূত অবচয়। এখানে কি বলছে, তৃতীয় বছরের অবচয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমরা কি ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনি? তোমরা বলো, ভগ্নাবশেষ মূল্যকে আমরা বিবেচনায় আনবো? আনবো না। তাহলে এই জিনিসটা আমরা বিবেচনায় আনবো না। তাহলে কি হবে, এই 10,000 টাকার উপরই আমরা কি করব, 10% অ্যাপ্লাই করব। 10,000 টাকার উপর 10% অ্যাপ্লাই করলে আমার কত হয়, অবচয় আসতেছে হচ্ছে 1,000 টাকা। আমার বার্ষিক অবচয় আসছে 1,000 টাকা। বলেছি কি, প্রথম বছরে আমরা অবচয় নির্ণয় করব কিভাবে, প্রথম বছরে আমরা অবচয় নির্ণয় করব হচ্ছে তোমার ক্রয় মূল্যের উপর বা ক্রয় মূল্যের সাথে যদি আরও কিছু বিষয় থাকে, যেমন সংস্থাপন ব্যয়, তারপর ভ্যাট, ওগুলো যোগ করে ওইটার উপরে কিন্তু আমরা পার্সেন্টেজটা ধরতেছি। তো প্রথম বছর আমরা ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজটা ধরে আমরা প্রথম বছরের অবচয়টা নির্ণয় করে নিছি, ঠিক আছে। তো প্রথম বছরের অবচয়টা গেল, এখন কি বলছে, তৃতীয় বছরের অবচয়, প্যাচ আছে কিন্তু, তো তৃতীয় বছরের অবচয় চাইছে। এখন আমরা নির্ণয় করি যে আমার দ্বিতীয় বছরের অবচয়টা কি। দ্বিতীয় বছরের অবচয় কি বলছি, দেখো এই জন্যই বলি যে বই মূল্যটা এখন চিন্তা করো। দেখো বই মূল্যর কথা চিন্তা করতে হবে। আমার ক্রয় মূল্য কত ছিল, 10,000 টাকা। শুরুতেই বলছি পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরগুলোতে অবচয় কম দেখানো হবে। দেখো 10,000 টাকা মাইনাস 1,000 টাকা, তাহলে কত হইতেছে, 9,000। এটা প্রথম বছরের অবচয়।
এইটা দ্বিতীয় বছরের অবচয় 9,000 টাকা না? তাহলে এই 9,000 টাকাটা কি দাঁড়াইতেছে আমার? 9,000 টাকার উপর যদি আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করি 10%, তাহলে দেখো আমার কত আসতেছে? 900 টাকা, রাইট? আমার আসতেছে কি? 900 টাকা, আমার আসতেছে 900 টাকা। তাহলে সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আমার 2 বছর, দ্বিতীয় বছরের অবচয় চলে গেল। এখন তাহলে দেখো আমার আলটিমেটলি প্রথম বছরের অবচয় হচ্ছে 1,000 টাকা, যেটা কিনা আমরা সেকেন্ড বছরে বাদ দিছি। তাহলে থার্ড বছর আমার কি করতে হবে? পুঞ্জীভূত অবচয় না, আমি কি বলতেছি, আমরা কি করি? পুঞ্জীভূত অবচয়টাকে বাদ দিই, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টাকে বাদ দিয়ে বই মূল্য বের করি। তাহলে আমার থার্ড বছর কি হবে? তৃতীয় বছর কি আমার পুঞ্জীভূত অবচয়টা কি হবে? দুইটা অবচয় যোগ করে দিব, অর্থাৎ 10,000 মাইনাস এই 1,000 আর 900 যোগ করলে কত হয়? 1,900। তাহলে কত এখানে থাকতেছে? কত? 8,100। এটার উপর আমরা 10% অ্যাপ্লাই করি, তাহলে আমার আনসার কত দাঁড়াচ্ছে? 810। দেখো তো তোমরা এই অঙ্কটা বুঝছো কিনা? হ্যাঁ, মোহাম্মদ উদয় আনসার। আচ্ছা আমি পড়ে নেই একটু। সাদমান এজে সাকিব লিখেছে বি 20%। আচ্ছা এটা তোমরা শেষ করেছি আমরা। সাদমান আবার লিখেছে 810, রাহাত লিখেছে 810, উদয় লিখেছে 810, রিফাত লিখেছে 810। প্রত্যেকে তোমরা ঠিক আনসার করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু সবাই ঠিক আনসার করতেছো, আমি ধরে নিচ্ছি যে তোমরা অঙ্কটা বুঝছো। ঠিক আছে, আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। দেখো এই অঙ্কটা তোমরা দেখো তো, এই অঙ্কটার মধ্যে তোমরা কোনো কিছু বুঝতে পারো নাকি? এই অঙ্কটার মধ্যে তোমরা কোনো কিছু বুঝতে পারো নাকি? আমাকে একটু বলো। ঠিক আছে, আমি একটু অপেক্ষা করতেছি, তোমরা আমাকে বলো এই অঙ্কটার মধ্যে কোথায় সমস্যা আছে। এই অঙ্কটার মধ্যে কোথায় সমস্যা আছে সেটা আমাকে একটু বের করে দেখাও। আরেকটা কথা বলে দিচ্ছি যে ভাইয়া কিন্তু বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের এনলিস্টেড একজন শিল্পী। ছোটোবেলা থেকেই গান করে থাকি, বিভিন্ন ধরনের গানের লাইভও করি। তো চ্যানেল আই বলো, বাংলাদেশের যে বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলো আছে সেখানেও প্রোগ্রাম করে থাকি, অন্যান্য বিভিন্ন চ্যানেলে। তো তোমরা যদি দেখি যে এরকম পার্টিসিপেন্ট প্রত্যেক সময় থাকতেছো, এরকম যদি মনে করো যে নিজেদের অনেক অনেক ফ্রেন্ডকে নিয়ে আসতে পারো, দেখবো যে অনেক যদি পার্টিসিপেন্ট হয়ে যায়, ভাইয়া কিন্তু তোমাদের জন্য গান গাবো। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর গান শোনাবো তোমাদেরকে। ঠিক আছে, সো সবসময় চেষ্টা করবা যে লাইভে আসার সাথে সাথেই লাইভটাকে শেয়ার করে, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে লাইভটাকে তোমাদের নিজেদের এলাকা বলো, নিজেদের ইনস্টিটিউশনের ফ্রেন্ড বলো, সব জায়গায় ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করবা। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে। এখানে একজন বলতেছে সংস্থাপন খরচ, একজন বলতেছে 990, আরেকজন বলতেছে অবচয় হার নাই। ঠিক আছে, এই অঙ্কটাতে সব কিছুই ঠিক আছে, কিন্তু এই অঙ্কটাতে একটা জায়গায় ভুল আছে, অপশনগুলোতে ভুল আছে। আমি বলবো কেমন অপশনগুলোতে ভুল আছে। দেখো, প্রথম কথা যে যখন বলা হচ্ছে কোনো অবচয় পদ্ধতি নির্ণয়ের কথা বলা নেই, কোনো অবচয় পদ্ধতির নাম কি এখানে বলা আছে যে এই পদ্ধতিতে অবচয় বের করো? আমাদের এখানে কোনো কিছু বলা নাই যে এই পদ্ধতিতে অবচয় বের করো। তাইলে আমরা কি করব? যখন অবচয়ের পদ্ধতির কথা বলা থাকবে না, আমরা ধরে নিব এটা সরলরৈখিক পদ্ধতির কথা বলা হচ্ছে। তাহলে আমি কি বললাম, আবার রিপিট করতেছি, যখন কোশ্চেনে বলা থাকবে না যে কোন অবচয় পদ্ধতি বের করে আমাকে নির্ণয় করতে হবে, তখন আমরা কোন অবচয় পদ্ধতি ধরবো? তখন আমরা সরলরৈখিক অবচয় পদ্ধতি ধরবো। দেখো, তাহলে আমরা এটার উপর কি অ্যাপ্লাই করবো? সরলরৈখিক অবচয় পদ্ধতির ধারণাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখন চিন্তা করি, বলো কি বলেছি? একটি মেশিনের ক্রয় মূল্য 8,000 টাকা। আমি তোমাদেরকে বলছি না সংস্থাপন ব্যয় থাকলে এটাকে যোগ করতে হবে ক্রয় মূল্যের সাথে, বলছি তো? তাহলে দেখো 8,000 টাকা যোগ 3,000 টাকা কত? 11,000 টাকা। আমাদের এখানে ভগ্নাবশেষ মূল্য আছে? নাই। তাহলে এখন কি করব? এই 11,000 টাকাটাকে আমরা কি করব? এটার উপরে আমরা কি দিব? এটার আমরা 20 দিয়ে ভাগ দিব। তাহলে 20 দিয়ে ভাগ দিলে কি হয় চিন্তা করো তো। 20 দিয়ে ভাগ দিলে এটার উত্তর আসে কত? 550। কাটাকাটি করি চলো। আমার তো মনে করো আমি তোমাদেরকে পড়ানোর আগে আমি প্রত্যেকটা অবজেক্টিভ সলভ করেছি, তাই আমার উত্তরটা মনে আছে। তো 550, দেখো 110কে যদি আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে হতেছে আমার থাকতেছে হচ্ছে 100, তাহলে 10 থাকতেছে, সাথে শূন্য নিয়ে আসলে
আবার 5 দিয়ে কাটলে 100, শূন্যতে শূন্যতে যায় না, তাহলে আলটিমেটলি থাকতেছে 0, তাহলে 550। এখন তোমার কথা কি, দেখো কোশ্চেনে কি বলছে, দ্বিতীয় বছরের অবচয় কত, দ্বিতীয় বছরের অবচয় কত। এখন সরলরৈখিক পদ্ধতির একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা কি, প্রত্যেক বছরে সমান অবচয় ধরা হয়, যে পদ্ধতিতে প্রত্যেক বছর সমান অবচয় ধরা হয় তাকেই বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, অবচয় পদ্ধতি। তাহলে আমরা কি বুঝতেছি, তাহলে প্রথম বছর যদি 550 টাকা ধরা হয় অবচয়, দ্বিতীয় বছরে 550 টাকা অবচয় ধরা হবে, কারণ যেহেতু প্রত্যেক বছর সমান হারে অবচয় ধরা হয়। এখন অনেকে বলবে, অনেকে গুলাই ফেলবে কি জানো, এটার আনসার কত দাগাবে, অনেকে এটার আনসার দাগাবে হচ্ছে 1100 টাকা, কিন্তু এটার 1100 কেন হবে না জানো, কারণ বলে নাই কিন্তু দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় কিন্তু এখানে বলে নাই, বলছে কি যে দ্বিতীয় বছরের অবচয় কত। তাহলে এটার আনসার কত হবে, এটার আনসারটা তোমরা লিখে নাও, এটার আনসারটা হবে হচ্ছে 550 টাকা। এটার আনসারটা হবে হচ্ছে 550 টাকা। এবার তোমরা বুঝতে পারছো যে এখানে কি ভুল ছিল, আমি আশা করি এবার তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই যে অনেকে অলরেডি ভুল করে বসে আছে যে এইটা 1100 টাকা হবে, অর্ণব লিখছে চেকমেট, ইয়েস চেকমেট, যে এটা কেন 1100 টাকা হইলো না, দেখো দ্বিতীয় বছরের অবচয় চাইছে, দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয় কিন্তু চাইনি, যদি বলতো পুঞ্জীভূত অবচয় কত তখন উত্তর হইতো 1100 টাকা, যেহেতু খালি অবচয় বলছে তাহলে কি হবে 550 টাকা, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অবজেক্টিভে চলে আসি। দেখো নেক্সট অবজেক্টিভ কি বলতেছে, 20,000 টাকায় একটি মেশিন ক্রয় করা হয়, অনুমান করা হচ্ছে মেশিনের আয়ু 4 বছর, ভগ্নাবশেষ মূল্য 4,000 টাকা, স্থির কিস্তি পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত। ভাইয়া আমি মাত্র একটা অঙ্ক শিখাইছি তোমাদেরকে, ভাইয়া এবং আপুরা প্রত্যেকের জন্য বলতেছি, মাত্র অঙ্কটার মতো করে তোমরা এটা চট করে আনসার করে ফেলো তো। একটু বলে দিই, স্থির কিস্তি পদ্ধতি মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, তো তোমরা এটা আনসার করে ফেলো তো যে এটার আনসার কত হবে। আমি তোমাদের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড পর আমি আবার আনসার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। আমি তোমাদের আনসার দেখি। একজন আনসার করেছে ডি, দেখি তো আর কে কে আনসার করো, ডি অর্থাৎ 5,000 টাকা একজন আনসার করেছে। রাফি আনসার করতেছে সি অর্থাৎ 4,000 টাকা। আরও তোমরা আনসার করো, আমি দেখার জন্য বসে আছি কে কে আনসার করতেছো। মোহাম্মদ উদয় 4,000 টাকা, রকুরুর লিখেছে সি অর্থাৎ 4,000 টাকা, রাহাত লিখেছো ডি 5,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এটার মধ্যে তোমাদের একটু কনফিউশন আছে, আমি আগের অঙ্কটা বুঝিয়েছি তাও এটাতে একটু ছোট্ট করে বুঝাবো। আমি তোমাদের কি বলেছি, সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করি, ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিই, আমরা ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ভগ্নাবশেষ বাদ দিই না, কিন্তু সরলরৈখিকের ক্ষেত্রে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অর্থাৎ অবচয়যোগ্য মূল্য, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য বের করি, অবচয়যোগ্য মূল্যের উপরে তোমার অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে আমরা অবচয় বের করি। তাহলে কি হইতেছে দেখো, 20,000 টাকা ক্রয় মূল্য, এটা থেকে আমরা 4,000 টাকা বাদ দিব, এটারে আমরা 4 দিয়ে ভাগ দিব, তাহলে কত 16,000 ডিভাইডেড বাই 4, তাহলে কত হইতেছে আলটিমেটলি আনসার 4,000 টাকা। প্রথম বছরের অবচয় 4,000 টাকা, চতুর্থ বছর কত, আলটিমেটলি 4,000 টাকাই দাঁড়াবে, যেহেতু আমি তোমাদেরকে বলছি যে সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর সমান হারে অবচয় ধরা হয়, তাহলে আমরা বুঝছি যে এটা কেন 4,000 টাকা। আমি আশা করি তো আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা আসি নেক্সটে। দেখো আচ্ছা, আমাকে বলো তো যে এইটার আনসার কত হবে। আমি তোমাদেরকে এটার ধারণা একটু আগেই দিয়েছি, সো আমি আশা করব যে তোমরা সবাই এই আনসারটা পারবা। একটি সম্পত্তির প্রাথমিক মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা এবং কার্যকরী জীবন 20 বছর হলে অবচয়ের হার কত, অবচয়ের হার কত। দেখি এটা তোমরা কে কে পারো, এটা আনসার করা শুরু করো, সবাই সবাই এটা আনসার করা শুরু করো। আমি ফোন হাতে নিয়েছি, আমি নামগুলো পড়বো, তোমরা সবাই আনসার করা শুরু করো।
আচ্ছা, তোমরা আনসার করতে থাকো, আমি ততক্ষণ আরেকটা কথা আরেকবার রিপিট করে নেই। তোমরা যদি এই কোর্সে এনরোল করে 500 টাকার পরিবর্তে 450 টাকা পাইতে চাও, তোমাদের কিন্তু একটা কুপন কোড ইউজ করতে হবে। কুপন কোডটা কি আমি আবারও লিখে দিচ্ছি। কুপন কোডটা হচ্ছে ARK20। এই কুপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমরা 500 টাকার কোর্সটা পেয়ে যাবে মাত্র 450 টাকায়, অর্থাৎ 10% ডিসকাউন্টে। ঠিক আছে, যেটা দিয়ে শুরুতেই বলেছি, এই বার্গার খেয়ে কাচ্চি খেয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। একটা বেলার তোমার ক্ষুধা মিটতেছে, কিন্তু তুমি যদি এইচএসসিতে A+ পাও, যদি খালি স্কলারশিপ আনতে পারো, তোমার দেখো স্কলারশিপ পাইলে ট্যালেন্ট পুল স্কলারশিপের ক্ষেত্রে গভর্নমেন্ট তোমাকে 12,000 টাকা দিবে বছরে, আর জেনারেল গ্রেড স্কলারশিপের ক্ষেত্রে 9,000 টাকা দিবে। কোনটা লাভ? দেখো, যখন মনে করবা এইচএসসিতে গোল্ডেন A+ পাই গেছো, বাবা মা কিন্তু তোমাকে প্রত্যেক বেলায় বেলায় ভালো ভালো খাবার খাওয়াবে। তাহলে চিন্তা করতে পারতেছো? তুমি এখন চিন্তা করো, তুমি কি এক বেলার লাভ নিবা, নাকি তুমি তোমার ভবিষ্যতে যে অনেক সময়ের জন্য লাভ নিবা? তুমি কি, যেহেতু তোমার বিজনেস স্টাডিসে পড়ো, আমাদের মেন উদ্দেশ্য কি থাকে? মুনাফা, তাই না? ব্যবসার একটা মেন উদ্দেশ্য থাকেই মুনাফা। তাহলে তোমাদের তো সব কিছুর উদ্দেশ্য থাকবে মুনাফা করা, তাই না? তাহলে মুনাফা কোনটা দাঁড়াইতেছে? যে আমরা এই কোর্সটা কিনে পড়ালেখা করি, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করি, যার কারণে আমার ভবিষ্যতে লাভ হবে। ঠিক আছে, তো আসি। অনেকে আনসার করে ফেলছো। অর্ণব আনসার করছে বি, সাদমান বলতেছে এ, উদয় বলতেছে এ, রাহাত বলতেছে এ, অমিয় বলতেছে হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা আমি বুঝলাম না। শুনো অর্ণব ভাইয়া, তুমি কেন বি আনসার করলে আমাকে বলবা তো। তুমি আমাকে রিজনটা কমেন্ট বক্সে লিখে জানাবা। আর তো উত্তরটা হবে এ। প্রত্যেকে সঠিক আনসার করছো। দেখো কেন বলে দিচ্ছি হচ্ছে, দেখো আমরা কি জানি যে সরলরৈখিক, যেহেতু কিছু বলা নাই, তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতি ধরে নিব। আমি সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে তোমাদের অবচয় নির্ণয়ের, বার্ষিক অবচয় নির্ণয়ের আরেকটা সূত্র লিখে দিছিলাম, মনে আছে? বার্ষিক অবচয় নির্ণয়ের তোমাদেরকে আমি আরেকটা সূত্র লিখে দিছিলাম। আরেকটা সূত্র কি ছিল? যে সরি, এখানে তো বার্ষিক অবচয় লাগবে না, এখানে বার্ষিক অবচয় লাগবে না, আমার এখানে কি লাগবে? আমার এখানে লাগবে হচ্ছে অবচয় হার লাগবে, তাই না? তাহলে আমার অবচয় হার নির্ণয়ের একটা সূত্র লিখে দিয়েছিলাম। অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা কি? অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ঠিক আছে, তাহলে আমরা হারটা এটা দিয়ে কি খুব ইজিলি বের করে ফেলতে পারি না? যে 100% আয়ুষ্কাল কত? 100% আয়ুষ্কাল কত? 20। তাহলে এটা ভাগ দিলে কত? 5ই তো থাকে, তাই না? এটাই হচ্ছে, এটার আনসার হবে 5। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে ওকে। বলেছে যে ভাইয়া লাস্টে কিন্তু একটা গান শোনাতে হবে। অবশ্যই যাও, আজকে যেহেতু প্রথম দিন, আজকে লাস্ট পর্যন্ত যদি তোমরা থাকতে পারো সবাই, তোমাদের জন্য লাস্টে অবশ্যই আজকে আমি একটা গান গাবো। ঠিক আছে, এবং এই গানটা তোমরা সবাই শুনছো। ওকে, আমি তোমাদের জন্য গান গাবো একটা। ওকে, একজন কমেন্ট করছে কি যে ভাইয়া ক্যালকুলেটর অলওয়েজ আমার সাথে প্রতারণা করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে তোমার এই ভুলটার রিজন হইতেছে যে তুমি ক্যালকুলেটরে ভুল করছো। বুঝতে পারছি, তোমার ক্যালকুলেটরের দোষ। ঠিক আছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ক্যালকুলেটর আর প্রতারণা করবে না আশা করতেছি। দেখো এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটি আসবাবপত্রের ক্রয় মূল্য, শোনো আমি তোমাকে বলতে পারি যে এখানেও একটা ভুল আছে, এটা একটা ডিজিট মিস্টেক হয়েছে। এখানে 16,800 হবে। ঠিক আছে, 16,800, 16,600 দিয়েও করা যাবে। 16,600 দিয়ে যে করা যাবে না তাই না, অঙ্কটা করা যাবে, কিন্তু কি হবে জানো, তোমার আলটিমেটলি রেজাল্ট একটা দশমিকে দাঁড়াবে। সো দশমিক দিয়েও আমরা ধারণা পেতে পারবো। আমি বুঝাই দিব, ঠিক আছে? কিন্তু আপাতত ধরে রাখো এটা হচ্ছে 16,800। তো এখানে কি বলা হচ্ছে, একটি আসবাবপত্রের ক্রয় মূল্য 16,800 টাকা। আসবাবপত্রটির আয়ুষ্কাল 4 বছর। সরলরৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 3,500 টাকা। আসবাবপত্রটি ব্যবহার হয়েছে। দেখো ধারণা কিন্তু খুব সহজ, আমরা খুব ইজিলি এই জিনিসটাকে বুঝতে পারবো। ক্রয় মূল্য 16,800 টাকা, আয়ুষ্কাল 4 বছর, তাহলে ভগ্নাবশেষ মূল্য নাই। তাহলে এই 16,800 টাকাকে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, তাহলে আমার কত দাঁড়াইতেছে? 4,200 দাঁড়াইতেছে না? দেখো 4,200 দাঁড়াইতেছে। এটারে কাটলে 4,
এই 200 কাটলে আমার কাটাকাটির নিয়ম একটু আলাদা। সো আমি আচ্ছা তোমাদেরকে একদম ইজি করেই বুঝাই দিব না পরে, কিন্তু কাটাকাটির নিয়ম একটু আলাদা। দেখো 4 দিয়ে 16 কাটছি, 4 হতেছে, আবার 800 যদি 4 দিয়ে কাটি 200 থাকে, তাহলে আলটিমেটলি এটার উত্তর দাঁড়াচ্ছে 4200। ঠিক আছে, এখন আসো তাহলে 4200 টাকা আমার জন্য কি 1 বছরের অবচয় না? এটা আমার 1 বছরের অবচয়, এটা আমার 1 বছরের অবচয়। তা এখন কি বলা হইতেছে দেখো, ওই বছরে অবচয় পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত? 3500 টাকা। তাহলে ভাইয়া 4200 টাকা বেশি না 3500 টাকা বেশি? 4200 টাকা বেশি না? তাহলে 4200 টাকা যদি 1 বছরের অবচয় হয়, তাহলে 3500 টাকা কি অবশ্যই কম সময়ের অবচয় হবে? 3500 টাকা কি অবশ্যই কম সময়ের অবচয় হবে? তাহলে এখন আমরা বুঝি, দেখো উত্তরে কি আছে, উত্তরে কি আছে? উত্তরে কিন্তু মাসে যেহেতু দেয়া আছে, উত্তরগুলা মাসে দেয়া আছে, আমরা তো 1 বছর জানি আনসার হবে না, এখন মাসে কাউন্ট করি। সো আমরা কি বলবো, 4200 টাকা, 1 বছর মানে তো 12 মাস, তাহলে 4200 টাকা 12 মাস, 12 মাসের অবচয়। তো এখন সলভ করি, এই 4200 টাকা যদি 12 মাসের অবচয় হয়, 1 টাকা আমার কয় মাসের অবচয়? ভাই দেখো অঙ্কের নিয়ম, ছোট বাচ্চাকালে যে আমরা ঐকিক নিয়ম করছি না, এটা কিন্তু ঐকিক নিয়মে চলে আসতেছে। তাহলে কত? 12/4200, এই তারপরে 3500 টাকা, তাহলে কয় মাসের অবচয়, কয় মাসের অবচয় হবে? 12 × 3500 ডিভাইডেড বাই 4200। তাহলে তোমরা চিন্তা করো এখন কিভাবে হয়। আমরা কাটাকাটি করি, আচ্ছা আমরা কাটাকাটি করি। 12 36, আচ্ছা আমরা 6 দিয়ে আগে কাটি, 6 দুগুণা 12, 6 7 5 36, 6 36, 6 7 42, এদিকে 700 থাকতেছে, এদিকে 700, আবার এদিকে আসতেছে কত? 7 দিয়ে কাটি যদি, 5 7 35, এদিকে আসতেছে 5, তাহলে 5 × 2 করলে কত? 10 থাকতেছে না? তাহলে 5 × 2 করলে, আচ্ছা এটা যেহেতু একটু হয়ে গেছে আমি লিখতেছি এখানে সুন্দর করে 10, তাহলে 5 × 2 হচ্ছে 10, তাহলে আমরা কত মাস ইউজ করছি এটারে? 10 মাস। তোমরা কি বুঝতে পারছো এই অঙ্কটা কিভাবে হয়েছে? এই যে অলরেডি একজন আনসার করে ফেলছে, এটার 3 জন আনসার করছে। রকুনুর সবার শুরুতে আনসার করছে, রিফাতও দেখে আনসার করছে, যেটার আনসার 10 হবে। তাহলে আমি বুঝতে পারছি যে না তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে বুঝছো ঐকিক নিয়মে কীভাবে করে সোজাভাবে এই ম্যাথটা করতে হবে। তোমরা দেখো আজকে যেই অবজেক্টিভগুলো দিতেছি সরলরেখিকার ক্রমহ্রাসমান থেকে, ভাই আমার মনে হয় না এইচএসসিতে জীবনও এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে। ইভেন আজকে তোমরা এমন এমন জিনিস শিখতেছো যেটা কিনা আরও হাই লেভেল, হ্যাঁ আরও হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন, ঠিক আছে, যেটা কিনা তোমার দেখবা যে পরবর্তী সময়ে যখন তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কোর্স লঞ্চ করবো, সেখানের ক্ষেত্রে তোমাদের এগুলো ধারণা অনেক হেল্প করবে। ঠিক আছে, ওকে দেখো এবার একটা অনেকগুলো ম্যাথের পরে আসলে মানে বারবার কি ম্যাথ করতে ভাল লাগে? বারবার তো ম্যাথ করতে ভাল লাগে না, তাই না? তো অনেকগুলো ম্যাথের পরে আমি কি নিয়ে আসছি জানো? দেখো একটা নর্মাল একটা নিয়ে আসছি, যেটা দিয়ে আর কি মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফিরি সবাই। ঠিক আছে, কোন কোন পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে অবচয়ের হার আবশ্যক? দেখো তোমাদেরকে আমি শুরুতে এজন্য বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শুনবা। শুরুতে একটা কথা বলছি না, দেখি তো ওই কথাটা অনুযায়ী এটা বাইর করতে পারো কিনা, আমার বলে দাও যে এটার আনসার কি হবে। অর্ণব লিখেছে ক্লাস শেষে এই কুইজগুলোর পিডিএফ দেওয়া যাবে কিনা। ভাইয়া ক্লাস শেষে তোমরা আবার তোমাদেরকে লাইভ ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে, আবার তোমাদের লাইভ ক্লাসটা দেখতে হবে, তাহলে তোমরা এটা সম্পর্কে ধারণা পাবে। যেহেতু এটা লাইভ ক্লাস, এটার পিডিএফ দেওয়া হবে না। অবশ্যই যদি তোমরা পিডিএফ পাইতে চাও, তোমাদের কোর্সে এনরোল করতে হবে, তাহলে দেখবা যে তোমরা পিডিএফ থেকে শুরু করে সলভ টেকনিক সব কিছু পেয়ে যাইতেছো। ঠিক আছে, অবশ্যই কোর্সে এনরোল করতে হবে পিডিএফ এবং সলভ টেকনিক সবগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, সো আমি এই জন্যই তোমাদেরকে বারবার বলতেছি যে তোমরা যত দ্রুত সম্ভব কোর্সটাতে এনরোল করে ফেলো। ঠিক আছে, ওকে অলরেডি সবাই আনসার করা শুরু করছে যে এটা এ এ এ ঠিক আছে, আমি নামগুলো আসলে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা জিনিস মানে খুব খুশি হচ্ছি এই ছেলেগুলোর উপরে, যে সাদমান, তারপরে অর্ণব, রিফাত, রাহাত, রকুনুর, তারপর হচ্ছে মনির, উদয়, এদের উপর আমি খুব বেশি খুশি হচ্ছে। কেন? তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন আনসার করতেছো। ভাই অবশ্যই তোমাদের এই যে প্যাশনের তোমরা একটা জিনিসের প্রতি, আমি বিশ্বাস রাখি তোমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবা। ঠিক আছে, তোমরা অনেক ভালো করবা এইচএসসিতে। এই ধারাটা তোমরা খালি শেষ পর্যন্ত ধরে রাখো। ঠিক আছে, অবশ্যই পারবা। ঠিক আছে, কোন পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে অবচয়ের হার আবশ্যক? আমি শুরুতেই বলেছিলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
ঠিক আছে? ক্রমহ্রাসমান জের পদ্ধতি এই একটা মাত্র পদ্ধতি যেটার ক্ষেত্রে কিনা আমার অবচয়ের হারটাকে আমরা বিবেচনায় নিয়ে আসি। ঠিক আছে, বুঝছি আমরা। এবার আসি পরবর্তীতে, আর বেশি নাই। ঠিক আছে, তোমরা ধৈর্য হারা হয়েও না, আর বেশি কিন্তু নাই। ঠিক আছে, প্রায় কিন্তু শেষের দিকে আমরা। হ্যাঁ, দেখো 4 বছর আগে কলাতিয়া ট্রেডার্স 1 লাখ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় 5 বছর। 5 বছর এখানে একটু এভাবে করে লিখে দিই যাতে বুঝো। এবং এটা ভঙ্গা হবে না, এটা হবে ভগ্না, যার ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। তখন থেকে এটি বার্ষিক 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে। আজ এটি 32,000 টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? ভাইয়া দেখো, এখানে কিন্তু আমাদের এখন ক্রমহ্রাসমান অবচয়ের ক্ষেত্র চলে আসছে। ঠিক আছে, অবচয় দেখো 4 বছরের অবচয় বের করতে হবে। এরপর ওই যে পূর্বের ধারণা দিছিলাম ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে বই মূল্য, আবার বই মূল্য বিক্রয়ের চেয়ে কম বা বেশি হইলে লাভ বা ক্ষতি, এই ধারণা চলে আসছে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু সময় সাপেক্ষ অঙ্ক। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেটর ছাড়া করতে যাবে না। আমি অঙ্কটা ক্যালকুলেটর ছাড়াই করতে পারি, কিন্তু তোমরা কেউ এটা ক্যালকুলেটর ছাড়া করতে যাবে না। আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি এটা কীভাবে করবা। দেখো, আমরা কি জানি, আমরা ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনি না। ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এই যে ভগ্নাবশেষ মূল্য, এটা কিন্তু আমরা কি করি, বিবেচনায় আনি না। তাইলে আমার মেনটা হচ্ছে আমার 1 লাখ টাকা নিয়ে কাজ করতে হবে। তো 1 লাখ টাকা নিয়ে আমরা কাজ করি। আসো 1 লাখ টাকা নিয়ে কাজ করি। প্রথমে কি হবে, আমার প্রথম বছরের অবচয়, আমার প্রথম বছরের অবচয় 1 লাখ টাকা ইন্টু কত, আমার পার্সেন্টেজ কত দেওয়া আছে দেখো। এই জন্যই বলছি ক্রমহ্রাসমানের ক্ষেত্রে পার্সেন্টেজ অনেক ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ দেওয়া থাকবে, নাহলে বের করে নিবা। ওই যে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে পার্সেন্টেজ নির্ণয়ের সূত্রটা কি, বার্ষিক তোমার 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2, অর্থাৎ তোমার কি বললাম, বার্ষিক অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2। তো দেখো এবার আমরা নির্ণয় করি 1 লাখ টাকা ইন্টু 20%। প্রথম বছরের অবচয় এটা হইতেছে, প্রথম বছরের অবচয়। তাহলে কত, 1 লাখ টাকার 20% কত, তোমরা চিন্তা করো। 1 লাখ টাকার 20% হচ্ছে 20,000 টাকা। তাহলে আমার 1 লাখ টাকার 20% হচ্ছে আমার 20,000 টাকা, অর্থাৎ আমার প্রথম বছরের অবচয় কত দাঁড়াইতেছে, 20,000 টাকা। সূত্রে কি বলছিলাম যে আমরা দ্বিতীয় বছর কি করব, বই মূল্যের উপরে বই মূল্য নির্ণয় করি কেমনে, এইটা থেকে আমরা 20,000 টাকা বাদ দিয়ে নির্ণয় করি, অর্থাৎ 1 লাখ থেকে 20,000 আগে বাদ দিয়ে দিব, অবচয়টা বাদ দিয়ে দিব। পুঞ্জীভূত অবচয় যেহেতু দ্বিতীয় বছরে পুঞ্জীভূত অবচয় এটা যদি দেই তাহলে কত, আলটিমেটলি দাঁড়াইতেছে হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকার উপর 20% কত, চিন্তা করো। 80,000 টাকার উপর 20% হচ্ছে তোমার, দাঁড়াও আমি একটু ইয়ে করে নিই, 80,000 ইন্টু 20%, 80,000 টাকার 20% হচ্ছে তোমার 16,000 টাকা। ঠিক আছে না, তাহলে দাঁড়াইতেছে 16,000 টাকা। হ্যাঁ, 16,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমার 16,000 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন কি করব, আমরা তৃতীয় বছরের বই মূল্য নির্ণয় করব। তৃতীয় বছরের বই মূল্য কেমনে নির্ণয় করে দেখো, আমার ক্রয় মূল্য আছে কত, 1 লাখ টাকা। 1 লাখ টাকা, 1 লাখ টাকা থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিব। পুঞ্জীভূত অবচয় মানে প্রথম 2 বছরের অবচয়। এই বছরের অবচয়, প্রথম বছর কত, 20,000, সেকেন্ড বছর কত, 16,000। তাহলে দুইটা যোগ করলে দাঁড়ায় কত, 36,000। আমরা 36,000 টোটাল বাদ দিয়ে দিই। 36,000 বাদ দিলে কত থাকতেছে, এটার উপর 20%। 36,000 বাদ দিলে এখানে থাকতেছে হচ্ছে 64,000 টাকা। 64,000-এর 20%, তাই না? দেখো 1 লাখ মাইনাস 36, 1 লাখ মাইনাস 36, 64,000 টাকা। 64,000 টাকার উপর আমরা যদি 20% অ্যাপ্লাই করি, আমার দাঁড়াচ্ছে কত, 12,800 টাকা। 12,800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার তৃতীয় বছরের অবচয় বের হলো। এখন আমরা বের করব চতুর্থ বছরের অবচয়। তাহলে কি সেমভাবে অবচয়যোগ্য, চতুর্থ বছরের অবচয় কি করব আমরা, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ বাকি যে 3 বছরের অবচয়, 3 বছরের অবচয় বাদ দিলে আমার বই মূল্য বের হয়ে আসবে। তাহলে 1 লাখ টাকা, এই 3 বছরের অবচয় আমরা যোগ করি কত, 20,000, 36,000, 36,000 আর 12,800 যোগ করলে কত হয়, 48,800 হয় মনে হয়। দেখো 48,800, এটার উপর আমরা কি করব, 20% অ্যাপ্লাই করব। তাহলে এই 48,800 অর্থাৎ এটার ইয়ে দাঁড়াবে কত, 51,200 মনে হয় দাঁড়ায়। 51,200 ইন্টু 20%, দাঁড়াও আমি একটু দেখে নিই, শিওর হয়ে নেই। ইয়াস, 51,200 ইন্টু 20%, এটার উপর 20% অ্যাপ্লাই করলে আমার কত হয়,
10,240 টাকা। আমার কত হইতেছে? আমার আসতেছে 10,240 টাকা। এখন আমাকে কি বলছে? আমাকে কি বলছে যে আমার চতুর্থ বছর, আমার 4 বছর আগে, তাহলে আমার কি তারপরে কি এটা বিক্রি করে দিছে না 32,000 টাকা, 4 বছর পরে বিক্রি করতেছে, তাহলে আমার 4 বছর, তাহলে আমি এখন যদি আমার 4 বছরের, তাহলে বই মূল্যটা কত দাঁড়াচ্ছে? আমার 4 বছরের অবচয়, দেখো আমার ক্রয় মূল্য আলটিমেটলি কত? আমার ক্রয় মূল্য হচ্ছে 1 লাখ টাকা, সরি ক্রয় মূল্য হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এইটা থেকে আমরা এখন কি করব? এটা থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিব, অর্থাৎ আমার 4 বছরের অবচয়, এই যে টোটাল অবচয়টা যে আমরা বের করলাম, এই টোটাল অবচয়টা আমরা কি করব? যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিব, তাইলে আমার বই মূল্য আসবে। অর্থাৎ আমরা দেখি চট করে যোগ করে ফেলি। আমরা এখানে 48,800 পাইছি না এই 3 বছরেরটা, তাহলে এটার সাথে আমরা 10,240 যোগ করি। 48,800 প্লাস 10,240, তাহলে কত দাঁড়াইতেছে? 48,800 প্লাস 10,240 আমার দাঁড়াইতেছে হচ্ছে 59,040। 59,040। এটা যদি আমরা 1 লাখ থেকে বাদ দিই, তোমরা চিন্তা করো কত থাকে? আমরা 1 লাখ থেকে 59,040 বাদ দিব, তাহলে আমার থাকতেছে 40,960। 40,960, এটা হচ্ছে আমার জন্য বই মূল্য। এখন তোমরা চিন্তা করো তো, আমরা বিক্রয় কি বেশি টাকায় করছি না কম টাকায় করছি? আমরা কি বিক্রয় কি ভাইয়া কম টাকায় করছি না 32,000 টাকা, মানে কম টাকা বিক্রি করছি না? তাহলে তোমরা কি বুঝতেছো? ক্ষতি হইতেছে, ক্ষতির আর এক নাম লোকসান। তাহলে দেখেই বোঝা যাইতেছে এটা থেকে 32,000-এর ডিফারেন্স কত? এটা থেকে 32,000-এর ডিফারেন্স কত? 8,960 না? তাহলে এই 8,960 টাকা কি আমার জন্য ক্ষতি না আলটিমেটলি? তোমরা চিন্তা করো, তাহলে তোমরা কি অঙ্কটা বুঝছো কি না আমাকে এখন তোমরা জানাও, যে এই অঙ্কটা তোমরা বুঝছো কি না। এই অঙ্কটা তোমরা বুঝছো কি না আমাকে এখনই জানাও তোমরা। ওরে সাবাস, আজকে নতুন আরেকজন যোগ হয়েছে, মোহাম্মদ আবু হাসনাত শিহাব, ধন্যবাদ ভাইয়া যোগ হওয়ার জন্য। সবাই তোমরা পারছো, এটা লিখতেছো 8,960, অসংখ্য ধন্যবাদ। তোমরা একদম সঠিক আনসার করছো, আমি তার মানে ধরে নিতেছি তোমরা এই অঙ্কটা বুঝছো। ওকে, তারপরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো, একটি সম্পত্তির ক্রয় মূল্য 85,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 12 বছর এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা হলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত? ভাইয়া এই অঙ্কটা অনেকগুলো অঙ্কে আমরা এরকম অঙ্ক করছি, দেখি তো তোমরা এবার পারো কিনা এই অঙ্কটা। এই অঙ্কটার জন্য তোমাদের সময় দিব মাত্র 15 সেকেন্ড। মাত্র 15 সেকেন্ডে তোমরা এই আনসারটা করবা, দেখি তো পারো কিনা। সবাই করে ফেলো আনসারটা। আমি ফোন হাতে নিলাম। সাদমান সবার শুরুতে আনসার করেছে, আবার সি। আমি তাকিয়ে আছি ফোনের দিকে, দেখবো কতজন আনসার করে। আবু হাসনাত সি আনসার করেছে, রাহাত আনসার করেছে সি। ঠিক আছে, আরও অনেক আনসার করতে থাকো, 15 সেকেন্ড যেহেতু সময় শেষ, আমি তাহলে আনসার বলে দিচ্ছি। হ্যাঁ, আনসার হবে সি। কিভাবে আনসার সি হচ্ছে দেখে নেই সবাই, চলো। স্লাইডটা কাজ করতেছে না কেন? আচ্ছা, কাজ করতেছে। আনসার হবে সি। ঠিক আছে, 7,000 টাকা। কিভাবে? 85,000 মাইনাস 1,000 সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য এভাবে বের করি, ডিভাইডেড বাই 12, তাহলে কত হইতেছে? 84,000 ডিভাইডেড বাই 12। আমরা কি জানি? 7 12 84। আমরা জানি 7 12 84, 7 থেকে 7, 7 2 14। দেখো 7 2 14, হাতে থাকে 1, 7 থেকে 7 আর 1 8, 84, 7 12 84, অর্থাৎ উত্তর দাঁড়াবে আমার 7,000 টাকা। ঠিক আছে, ইয়েস। অর্ণব পুরা সলিউশন সহ লিখে দিয়েছো, থ্যাংক ইউ ভাই এভাবে সলিউশন সহ লিখে দেওয়ার জন্য, এটা অনেকের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইটা হয়তো বা আজকের জন্য লাস্ট ম্যাথ, এটা হয়তো আজকের জন্য লাস্ট ম্যাথ। হ্যাঁ, এটা আজকের জন্য লাস্ট ম্যাথ। আমরা চলে আসি একদম লাস্ট ম্যাথটাতে। আচ্ছা, এই অঙ্কটাও এরকমই একটা অঙ্ক আমি তোমাদেরকে শুরুতে শিখাই দিয়েছি। দেখো তো, এরকমই একটা অঙ্ক শুরুতে শিখাইছি না, যে সম্পত্তির প্রারম্ভিক জের, এর সাথে আমরা নতুন সম্পত্তি ক্রয় যোগ করব, এর থেকে আমরা বিক্রয়টা বাদ দিব। বিক্রয়টা কোন মূল্যটা বাদ দিব? বিক্রয়টাকে আমরা এই মূল্যটা বাদ দিব, নাকি বিক্রয়টা আমরা ক্রয় মূল্যটা বাদ দিব? আমরা কি পড়েছিলাম? আমরা বিক্রয়টা বাদ দিব, ক্রয় মূল্যটা। আমি আবার সূত্রটা লিখে দিতেছি, দেখো আবার সূত্রটা লিখে দিতেছি। প্রারম্ভিক সম্পত্তির জের, প্রারম্ভিক সম্পত্তির জের প্লাস সম্পত্তি ক্রয়
নতুন সম্পত্তি ক্রয় মাইনাস বিক্রয়। বিক্রয়টা আমরা কি করব, ক্রয় মূল্যে বাদ দিব আর কি। তাহলে দেখো এটা দিয়ে আমরা খুব ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো। আমার 30,000 টাকা প্রারম্ভিক সম্পত্তির জের প্লাস 45,000 টাকা আমরা সম্পত্তি ক্রয় করেছি, এ থেকে আমরা বাদ দিব কি, বিক্রয়। কোনটা বাদ দিব, ক্রয় মূল্যের অ্যামাউন্টটা বাদ দিব, 20,000 টাকা বাদ দিব। তাহলে আমার আনসার কি দাঁড়াচ্ছে, চিন্তা করি আমরা, 45 আর 30 যোগ করলে আমার আসতেছে হচ্ছে 75,000 টাকা, মাইনাস করলে থাকতেছে 55,000 টাকা। তাহলে আমার আনসার হচ্ছে সি, আমার আনসার হচ্ছে সি, যে 55,000 টাকা। দেখি আমরা সবাই বুঝতে পারছি কিনা, দেখি। ওকে, সাদমার আনসার করে ফেলছো সি, ধন্যবাদ ভাইয়া। রাহাত আনসার করছো সি, 55,000 টাকা। ঠিক আছে, আমি ধরলাম তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমাদের প্রত্যেকের, তোমরা শেষ পর্যন্ত সাথে অনেকেই সাথে ছিলা। আমি আশা করব যে তোমাদের প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে এবং পরবর্তীতে আমরা যে এই 2 মাস ব্যাপী যে প্রত্যেকটা মানে বিভিন্ন সময় যদি লাইভ ক্লাস হয়, তারপর এগুলো তোমরা দেখবা, দেখার চেষ্টা করবা, কারণ অনেক উপকৃত হবা। তারপরে হচ্ছে কোর্সে অবশ্যই এনরোল করবা, কারণ হচ্ছে কোর্সে আরও বেশি ডিটেলস থাকবে। আর হচ্ছে দেখো, আমি কালকেও একটা লাইভ ক্লাস নিব, কালকেও একটা ক্লাস নিব। সো কালকের জন্য সবাই অপেক্ষা করবা, যে কালকে কিন্তু আরও নতুন 2টা পদ্ধতি আনতেছে। এই সরল রেখিকার ক্রমহ্রাসমানটা নিয়ে তোমরা অনেকে জানো, কিন্তু দেখা যায় যে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি এবং উৎপাদন একক পদ্ধতি, যেই 2টা নিয়ে অনেকে জানো না। তো কালকে কিন্তু আরও 2টা নতুন বিষয় থাকতেছে। সো এই 2টা জিনিস জানার চেষ্টা, মানে এই 2টা এই ক্লাসটা অবশ্যই করার চেষ্টা করবে, এবং এই 2টা অবচয় পদ্ধতিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। ওকে, আমি বলেছিলাম আজকে আমি তোমাদেরকে গান শোনাবো, ঠিক আছে? আজকে আমি বলেছিলাম গান শোনাবো, ঠিক আছে? আজকে একটা টুইস্ট দিয়ে যাই, আজকে একটা টুইস্ট দিয়ে যাচ্ছি। দেখো, রুহেল আহমেদ একজনকে মেনশন দিয়েছে, মোহাম্মদ উদয় লিখেছে যে একদম শুরু থেকে আছি, আর অর্ণব বলছে সাদমান আনসার দেন, সবাই কপি পেস্টের রেস শুরু। আচ্ছা, বুঝতে পারছি। আমরাও কিন্তু এরকম করতাম আসলে, ঠিক আছে? কিন্তু আমরা এরকম ধরবো না, সবাই পারি আমরা, ঠিক আছে? আমি বলেছিলাম আজকে গান শোনাবো, ঠিক আছে? একটা টুইস্ট রেখে দিচ্ছি, কালকে আমি গান শোনাবো, যেহেতু কালকে আমার আজকের এই উইকের লাস্ট ক্লাস কালকে আমার। তো আমি কালকে তোমাদের জন্য গানটা রেখে দিচ্ছি। আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, তো কালকে আমি তোমাদের অবশ্যই গান শোনাবো, ঠিক আছে? সো কালকে যারা জয়েন করবা তারা কালকে ভাইয়ার গান শুনতে পারবা। এবং আবারও বলে দিচ্ছি, যেই জিনিসটা না বললেই না, দেখো, অবশ্যই তোমাদেরকে কোর্সে এনরোল করতে হবে এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য। গ্যারান্টি দিচ্ছি তোমরা 100% এই 60 ডেজ শিওর এ প্লাস কোর্স করলে তোমরা 100% এ প্লাস পাবা। এবং 500 টাকার কোর্স, 500, আচ্ছা আমি একটু অন্য কালার নিয়ে নিই, সরি। দেখো, তোমরা এই যে 500 টাকার ইয়ে থাকবে, ঠিক আছে? দেখো, তোমরা 500 টাকার এই কোর্সটা মাত্র 500 টাকা পেয়ে যাবা কত, 10% ডিসকাউন্টে। এই 500 টাকার উপর আবার 10% ডিসকাউন্ট, চিন্তা করা যায়? দেখো, তাহলে কত টাকায় পাইতেছো? 450 টাকায়, শুধুমাত্র একটা কুপন কোড ব্যবহারের জন্য। কুপন কোডটা কি? ARK20, ARK20। এই কুপন কোড ব্যবহার করলে তোমরা 500 টাকার কোর্স পেয়ে যাবা 450 টাকায়। এবং অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তোমরা কোর্সে এনরোল করে ফেলবা, ঠিক আছে? কারণ প্রথম 500 জন স্টুডেন্টই কিন্তু এটা পাবে। অলরেডি 15 থেকে 20 জন গতকালকেই ভর্তি হয়ে গেছে অ্যানাউন্সমেন্টের সময়। সো বুঝতেছো, আজকে থেকে শুরু করে, যেহেতু তোমাদের জুনের 1 তারিখ ক্লাস শুরু হইতেছে, এই সময়ের মধ্যে আরও কতজন ভর্তি হবে, ঠিক আছে? সো সবাই দ্রুততম সময়ের মধ্যে কোর্সে এনরোল করে ফেলো। আমি গ্যারান্টি দিচ্ছি, আমাদের যারা আরও আপুরা ক্লাস নেবে, আরও 2 জন আপু তোমাদের ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট ক্লাস নেবে, তারাও অনেক ভালো ক্লাস নেন। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রত্যেকে এ প্লাস পাবা, প্রত্যেকে ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাবা, যারা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবা এবং সেই সাথে অ্যাপের যে এক্সামগুলো থাকবে সেগুলা দিবা, নিজেদের পজিশনটা চেক করবা, এবং যদি কোনো জিনিসের সমস্যা হয় আমাদেরকে ডিরেক্টলি নক করবা ডাউট সলভিংয়ের মাধ্যমে। তোমরা লিখে রাখবা, আমরা তোমাদের ডাউট সলভিং অপশনে যেয়ে তোমাদের কোয়েরিগুলো জেনে তোমাদের আনসার করার চেষ্টা করব। কালকের জন্য সবাই অপেক্ষা করো, কালকে আমরা গান শুনবো, হ্যাঁ? কালকের জন্য সবাই আমরা অপেক্ষা করতে থাকি।
ঠিক আছে? আপাতত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ার জন্য দোয়া রেখো। কালকে আবারও রাত 9টায় দেখা হবে। শুভরাত্রি সবাইকে।